দেখুন, ভোটের পর থেকে অন্তরালে টালিগঞ্জের অরূপ স্বরূপ। ৬,০০০-এরও বেশি ভোটে বিজেপির কাছে হারার পর আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে বা তার ভাই স্বরূপ বিশ্বাসকে। কিন্তু আজ শটান শিরোনামে আর এক অরূপ স্বরূপ। এই অরূপ আমার দর্শকদের অতি পরিচিত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে আজ কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে পদটাই ছেড়ে দিল অরূপ। আর সুশান্ত ঘোষ, এ রাজ্যের বেশিরভাগ লোক যাকে ডাক নামে মানে স্বরূপ হিসেবেই বেশি চেনেন, তিনি ছাড়লেন বড় চেয়ারম্যানের পদ। এই দুজনেই আজ একসঙ্গে স্টুডিওতে হাজির। প্রথমেই আমি দুজনকে ডেকে নেব। দেখুন, আপনারা যদি ভাবেন যে এই দুজন আজ 2026-এর মে মাসে এসে ঘটনাচক্রে বন্ধু হয়েছে আর ঘটনাচক্রে একই দিনে একই সময় পথ ছেড়েছে, আপনারা ভুল ভাবছেন। এখন আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা এই দুজনকে পদত্যাগী বন্ধু বা বিদ্রোহী বন্ধু বলতেই পারেন, কিন্তু এই দুজনের বন্ধুত্বের শুরুটা ছাত্র জীবনে, মানে ছাত্র রাজনীতির হাত ধরে। দুজনেই চারুচন্দ্র কলেজে ছাত্র পরিষদ করত। তাহলে আমি কি ধরে নেব যে এই যে আজকের ঘটনাচক্রে একই সময় এবং একই দিনে দুজনের পথ ছাড়া, এটা কোথাও বসে পরিকল্পনা হয়েছে? না, একেবারেই সেটা নয়। প্রথম কথা, আমি অ্যাকচুয়ালি স্বরূপদা আমার থেকে সিনিয়র। আচ্ছা, আমি যখন বছর ৫-৬ সিনিয়র হবে, আমি যখন চারুচন্দ্র কলেজে অঙ্কে স্নাতক নিয়ে পড়ার জন্য ভর্তি হই, তখন স্বরূপদা অলরেডি আমাদের গেট লিডার। আচ্ছা। এবং যেহেতু আমি বলতে করিতে পারতাম একটুখানি, তার জন্য যে কোনো গেট মিটিংয়ে আমাকে বাজনা বাজানোর জন্য ডাকা হতো আর কি, কার্যত। তো সেই দিন থেকে স্বরূপদা আমার গেট লিডার ছিল। এবং সমাপতন কিনা যে বলতে পারবো না, তো আজকে যখন ঘটনাচক্রে আমি যাচ্ছি পুরসভায়, স্বরূপ ঘোষও পুরসভায় উপস্থিত। কিন্তু আমি এটা বিশ্বাস করবো যে দুজনের আগে কোনো কথা হয়নি। না না, ভোটে এই রেজাল্টের পরও তো কথা হয়েছে। খারাপ লাগা থেকে আসলে ছাত্র পরিষদ, তারপরে তৃণমূলের জন্মলগ্ন থেকে আজও স্বরূপদাও রিমেম্বার করবে যে আমাদের ৪ নম্বর রুম, দোতলার ৪ নম্বর রুম, যেখানে তৃণমূল ছাত্র পরিষদের রেজলিউশন তৈরি হয়েছিল, খাতা লেখা হয়েছিল, সেদিনকেও স্বরূপদা নেতা, সেদিনকেও বৈশ্বনাথ চ্যাটার্জি ছিলেন, আমরা সেদিনকে কর্মী। সেই দিন থেকে তো আমরা প্রথম দিন থেকে তৃণমূলটা করেছি। ২৮ বছরের এই জার্নির পরে আজকের দিনটা আমাদের কারোর কাছে তো খুব মানে প্রত্যাশিত বা ভালো লাগার দিন নয়, কিন্তু এই দিনটায় কেন আমাদের আসতে হলো? কেন আমাদের মতো দল অন্তঃপ্রাণ কর্মীরা কেন আসতে হলো, এই প্রশ্নে তো আমি আসব। আমি স্বরূপ ঘোষের কাছে যাব। যে এক হচ্ছে আদি তৃণমূল, নব্য তৃণমূল আমরা জানতাম। আজকে প্রেস কনফারেন্সে তুমি একটা কথা বললে, হতাশ তৃণমূল। শোচনীয় হারের পরে হতাশা স্বাভাবিক, কিন্তু আরও বিশেষ কোনো হতাশার কারণ কি আছে? না সুমন, শোচনীয় হারের জন্য হতাশ না, কারণ আমরা তো এর চেয়ে খারাপ অবস্থায় তৃণমূলটা করেছিলাম এবং তখন আমাদের লক্ষ্য ছিল যে কোনো উপায়ে সিপিএমকে সরাতে হবে। আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের জায়গায় রেখে, শুধু তো নেত্রী না, মায়ের জায়গায় রেখে আমরা দলটা করতাম এবং সেখানে আমরা সফল হয়েছিলাম। তখন আমাদের ডেডিকেশন ছিল, লড়াইয়ের মানসিকতা ছিল। সিপিএমের মতো একটা শক্তিকে সরানোর জন্য যে ধরনের নেতৃত্বের প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই কোয়ালিটি ছিল। আমরা যখন দেখতাম দিনের পর দিন কংগ্রেসের সঙ্গে আমরা লড়াই করছি, কিন্তু রাতের অন্ধকারে কংগ্রেসটা কোথায় টেবিলের তলা দিয়ে সিপিএমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের আন্দোলনটাকে নষ্ট করে দিচ্ছিল, সেই তার ফলশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আপসহীন একটা লড়াইয়ের নেত্রী ছিলেন। সেই দলটা সেই লড়াইয়ের জায়গা থেকে আজকে নির্বাচনে হারের পরে রাস্তায় কর্মী খুঁজে না পাওয়া, কোথায় যেন মেলানো যাচ্ছে না তৃণমূলটাকে। সেটা কি দলের দোষ না কর্মীদের দোষ? কর্মীদের দোষ কি দলের দোষ, সেটা দল বিবেচনা করুক। কেন এমন হল? সিপিএম ক্ষমতা থেকে চলে গেছিল, কিন্তু তারপরে তাদের একজন কর্মী থাকলেও সে ডেডিকেটলি জাগো বাংলা পত্রিকাটা লাগাতো, বোর্ডে গণশক্তি পত্রিকাটা। আমাদের জাগো বাংলা লাগানো ছেড়ে দিন, দলের থেকে নির্দেশ দেওয়া হলো 3টে প্রোগ্রাম করবার 3টে জায়গায় আপনাদের হকারের বিরুদ্ধে। 2টো জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারলাম না, একটা জায়গায় প্রোগ্রাম করলাম নমো নমো করে। এই পরিণতিটা হলো কেন? একদম এই কারণে হতাশ। আমি সেই কারণগুলোতে আসব, কিন্তু তার আগে দ্রুত এই দুজন আজকে গোটা দিনের কার্যত খবরের ভাষায় বললে একেবারে শিরোনাম জুড়ে ছিল। গোটা দিনে ঠিক কি কি কথা বললেন তারা, কোথায় তাদের ক্ষোভের উদ্গীরণটা হলো,
দেখে নিই একবার। আমি হতাশ তৃণমূল, কোথায় যেন দলটা হারিয়ে গেছে। দলের নেতৃত্ব কোথায়? সেই নেতৃত্বকে আমরা পাইনি, যারা মমতা ব্যানার্জির ডান কান বাকান, ডান হাত বা হাত অজুহাত ছিলেন। ক্ষোভ, রাগ, হতাশা, ক্রোধের বিস্ফোরণ, ভাঙন শুরু। তৃণমূল এখন কার্যত খেলাঘর। সাংসদ থেকে বিধায়ক একে একে মুখ খুলছেন, নানা পদ ছাড়ছেন। এবার একদিনে পদ ছাড়লেন কলকাতা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করলেন। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয়। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকতে, কর্মীদের পাশে থাকতে না পারলে তাহলে সে নেতা হবে। বুধবার পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দেন দুজনই। যাদের ভিভিআইপি কনভয় থাকতো, মন্ত্রী শান্ত্রী, হাজারটা পারিষদ, ডজন 2-1 পুলিশ যাদের আশেপাশে ঘিরে থাকতো, তারা পালিয়ে গেছে। অনেকে রাজ্য জুড়ে দেখবেন, একদম কুচবিহার থেকে কাকদ্বীপ। এই যে আপনাদের উপরে এই যে ভোট পরবর্তী সময় যে হামলা হলো, কারা করেছে? আমার অফিসের ক্ষেত্রে যেটা আমি জানি বা সিসিটিভি ফুটেজ থেকে যেটা পেয়েছি, সেটা কোনো বিজেপির লোকের সঙ্গে জড়িত না। হাতে বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির লাগিয়ে আমার দলেরই একটা অংশ করেছে, সোকল ক্রিমিনালরা করেছে, যাদের নাম করে আমি থানায় ডায়েরিও করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তী স্পষ্ট বলছেন হার স্বীকার করতেই হবে। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। আরো বড় দুশ্চিন্তা কি অপেক্ষা করছে তৃণমূলের জন্য? লাইনে আর কে কে আছে? হারির আরো কথা কি বাইরে বেরিয়ে আসবে? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই স্টুডিওতে আমরা আমি আর আপনারা আমার দর্শকরা দিনের পর দিন দেখেছি যে এমন অনেক অন্যায় হয়েছে তৃণমূলের তরফে যাকে ডিফেন্ড করা যায় না, যেমন হাঁসখালি, বকটুই, শিক্ষা দুর্নীতি, আরজি কর। কিন্তু সেখানেও অরূপ চক্রবর্তী দিনের পর দিন আপ্রাণ চেষ্টা করেছে দলকে ডিফেন্ড করতে। দর্শকরা হয়তো জানেন না, আমার অন্য অতিথিদের সামনেই আমি অরূপকে বহুবার বলেছি রসিকতা করে যে অরূপ, এই খারাপ উইকেটে তৃণমূল কংগ্রেস আজ খুঁজে খুঁজে তোমাকেই ব্যাট করতে পাঠালো। কিন্তু অরূপ, ব্যক্তিগত ইমেজের তোয়াক্কা না করে তুমি দলকে বাঁচিয়ে গেছো। আজ কি হলো যে জীবনানন্দের ভাষায় বললে যে অরূপ চক্রবর্তীর অসহ্য বোধ হইল? না সুমন, এইটা তো দেখুন, দল যখন আমাকে মুখপাত্র হিসেবে আপনার চ্যানেল বা অন্য চ্যানেলে পাঠিয়েছে, আমি জানি যে এটা স্পেড নয়, এটা ক্লাব, কিন্তু আমাকে এটা স্পেড বলতে হবে, কারণ আমি পার্টির সোলজার। সেই জায়গায় মুখপাত্র হিসেবে আমার কাজ ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই, তো তোমার সাথে আমি অনেকবার বলেছি যে এই চিংড়িহাটার যে ফ্লাইওভারের ইনসিডেন্টটা, আমি আজ অব্দি আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি যে কেন 4টে দিন বা 5টা দিন সময় দেবো। বলা হয়েছিল তো বৃহস্পতিবার থেকে শনিবার, এই রোববার, এই স্প্যানটার মধ্যে একটা দেওয়া হোক। সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া হয়েছে। আমি বিইং মুখপাত্র, আমি চ্যানেলে দিনের পর দিন এটা ডিফেন্ড করছি। আমি জানি আমার যুক্তিটা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য হচ্ছে না, কিন্তু আমি দলের কর্মী হিসেবে সেই যুক্তি দিয়েছি। কিন্তু আজকে দেখো, আজকে যখন 5 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল, মানুষ শুধু নিজের চোখে দেখতে পাচ্ছেন না। আমি কেন বলছি আজকে হারটাকে স্বীকার করতে হবে, নইলে এত বছরের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। 2011-র জেতাটা যেরকম সত্যি ছিল, 16-র জেতাটা যেমন সত্যি ছিল, 21 বা 24-এর জেতা যেমন সত্যি ছিল, 26-এর হারটাকেও স্বীকার করতে হবে, নইলে এতদিনের জিতগুলো মিথ্যে হয়ে যায়। আজকে যখন আমি তোমার এই বাক্যটা একটু থামাচ্ছি, সেটা হচ্ছে তোমার নেত্রী বলছেন আমি হারিনি, তিনি পদত্যাগ করতে গেলেন না। এখন মুখপাত্র তো এটা বলতে পারে না যে আমরা হারিনি, তুমি বলছো আমি হেরেছি। আমার প্রশ্ন যে এর পরে কতদিন মুখপাত্র থাকা যায়, বা তোমায় আদৌ এখন রাখা হয়েছে কিনা, এবং পরবর্তীকালে এ তো তোমার হয় দল তোমাকে বহিষ্কার করবে, নয় তুমি দল ছাড়বে। না, আমি সরাসরি দুটো আমি তোমাকে এখনো বলছি সুমন, যখন বালির ঝড় ওঠে, যদি যদি বালিতে মুখ গুজে থাকে, তাহলে ঝড়টা আটকায় না। এটা বুঝতে হবে বাস্তব পরিস্থিতিটা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও বলছি, আমি আজকে অ্যাকাউন্টস কমিটি থেকে সরে এসেছি। এখনো অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমার হাতে 2টো পদ আছে, সেটা আপদ না বিপদ আমি এখনো জানি না,
একটি মুখপাত্রের পদ, যেটাও আমি আজকে ছেড়ে দিচ্ছি, এবং আরেকটি জনপ্রতিনিধি বা কাউন্সিলর পদ। কাউন্সিলর পদ তো আমি ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু যেটা হয়েছে আজকেও আমার অফিসে প্রতিদিনই যা হয়, যে কোনো জনপ্রতিনিধি অফিসে অসংখ্য মানুষ সইয়ের জন্য আসে, সেইটার একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে। কারণ সেই মানুষগুলো, সব মানুষ তো পার্টির লোক আমাদের ভোট দিচ্ছেন তা না, সাধারণ মানুষও তো ভোট দেন। একদম। আর ছেড়ে দিন, আমার বিরোধী যারা, তাকেও তো আমাকে পরিষেবা দিতে হবে, আমি তো সকলের নির্বাচিত জনপ্রতিনিধি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ব্যবস্থা যেটা করতে চেষ্টা করছি, সেটা যদি ইমপ্লিমেন্টেড হয়ে যায়, আমি জনপ্রতিনিধিও থাকা যায়। 34 বছর সিপিএম এর রাজত্বে আমরা বড় হয়েছি সুমন, মার খেয়ে পিঠের চামড়ায় সিপিএম এর মানে লাঠির দাগ খেয়ে বড় হয়েছি, অধিকাংশ জীবনের সময় বিরোধী হিসেবে কাটিয়েছি। শাসক দলের 15 বছরে থেকে ক্ষমতার মেয়াদ এতটাও জন্মায়নি যে আবার বিরোধী হতে পারবো না। আমি আবারও বলছি, আমার পদ নিয়ে আমার কোনো মোহ নেই এখানে। আমি যতটুকু জানি স্বরূপেরও ওর পদ নিয়ে সেই মোহ নেই। আমরা পদ ছেড়ে দিতে দ্বিরুক্তি করছি না, কিন্তু তার সাথে আমি আবারও বলছি, যেটা তুমি বলেছো ঠিক, মুখপাত্র হিসেবে যেটা ডিফেন্ড করতে হয়েছে আজ, এটা তো ঘটনা, তোমার সাথেই দিনের পর দিন আমি আরজি করকে ডিফেন্ড করেছি। আজকে আমি অস্বীকার ভাবের ঘরে চুরি করলে তো হবে না। আজকে যে আমাদের হাত থেকে মহিলা ভোটটা চলে গেল, সেটার অন্যতম অভিঘাত তো আরজি কর। আজকে এটা তো ঘটনা। আমি এটা একদম সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার বলি, সেটা হচ্ছে তুমি যখন ডিফেন্ড করছো তখন তোমার স্ত্রী, যা সম্পূর্ণ অন্য পরিচয় আমার স্টুডিও, সেও নিয়মিত অতিথি সম্রাজ্ঞী, রাস্তায় নেমেছে, আন্দোলন করছে, পা মেলাচ্ছে, রাত জাগছে। আমি বলছি গৃহদাহ হয়নি, এবং বাড়িতে আমাকে তীব্র গঞ্জনা শুনতে হয়েছে, বাড়িতে আমাকে তীব্র কিন্তু আমি যেহেতু পার্টিটা করি, পার্টি লাইন, মানে আমি আমার দলকে ডিফেন্ড করছি। কিন্তু আজকে বলো সুমন, তুমি আজিকর তো তৃণমূল ঘটায়নি, কিন্তু গোটা ঘটনার দায় আমাদের নিতে হলো কেন? একটা প্রমোশনাল পোস্টিং কেন সন্দীপ ঘোষকে রাতারাতি পোস্টিং দিতে হবে? শুধু তাই না, রাজ্যের একজন মন্ত্রীকে এবং একজন নির্বাচিত বিধায়ককে হাসপাতালে গিয়ে তাকে চেয়ারে বসাতে হবে। মানে আমি কোন, মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, চন্দ্রিমাদি সম্ভবত প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তাহলে কি কোনো সুপার স্বাস্থ্যমন্ত্রী তাকে খুশি করতে গিয়ে গোটা দলকে বিপদের মুখে ফেলে দিতে হয়েছিল? আজকে মানুষ কেন আমাদের বিপক্ষে গেলেন? মানুষের মনে ধারণাটা তৈরি হলো যে আরজিকর ইনসিডেন্টের জন্য বোধহয় পেছন থেকে তৃণমূল দায়ী, নইলে তৃণমূল কেন একজন ব্যক্তিকে এরকম প্রমোশন দিতে উদ্গ্রীব হয়ে রয়েছে? এই প্রশ্নের সদুত্তর তো পাইনি, কিন্তু আমরা দলকে ডিফেন্ড করেছি। তুমি বলছো সুপার স্বাস্থ্যমন্ত্রী, তুমি কি উত্তরবঙ্গ লবির দিকে ইঙ্গিত করছো? আমি কোনো লবি জানি না, আমি তো মেডিকেল লাইনের কেউ নই। এটা শুধু স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে নয়, আমার যেটা মনে হয়েছে বিগত 5 থেকে 7 বছরে সর্বক্ষেত্রে এরকম এক একজন লবির, কেউ গায়ক, কেউ নায়ক, কেউ সাংবাদিক, এরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে গেছিল। এরাই ঠিক করে দিত যে কুচবিহারের কোন ছেলেটাকে দিয়ে কি করানো হবে, কোন ছেলেটা ভালো, কোন নেতা কি কাজ করবে, এটা একদম আইপ্যাক যেমন ছিল, ঠিক করতো। আইপ্যাক যেমন ছিল, আইপ্যাকের সঙ্গে সঙ্গে এক শ্রেণীর লোকরা ছিল যারা নিয়ন্ত্রণ করে দিত। যার কারণে রাজনৈতিক কর্মীরা, শুধু আজকে এই অবস্থা কেন, আজকে কর্মী পাওয়া যাচ্ছে না কেন, রাজনৈতিক লোকেরা আজকে নয়, আজ থেকে অনেকদিন আগেই ঘরে ঢুকে গেছে। যার ফলে তার মানে স্বরূপ ঘোষ টিকিট পাবে কি না, এটা আইপ্যাক বা আইপ্যাকেরও আগে এরা ঠিক করতো, মোটামুটি তাই ধরে নেওয়া যেতে পারে। না, এটাকে একটা সরলীকরণ করে বলি, ধরো পেশেন্ট জানে যে তার রোগ হয়েছে, অসুস্থ, সে ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, ডাক্তারবাবু মমতা ব্যানার্জি, ডাক্তারবাবুর কাছে গেলে কিন্তু ট্রিটমেন্ট হবে, কিন্তু ডাক্তারবাবু চেম্বারের বাইরে যে কম্পাউন্ডার বসে রয়েছে, সে ডাক্তারবাবুর কাছে পেশেন্টকে যেতে দেবে না, কারণ তার না পছন্দ পেশেন্ট যাতে ডাইরেক্ট ডাক্তারবাবুর কাছে যেতে না পারে, যাতে মমতা ব্যানার্জির কাছে। আমি আপনাকে বলছি শুনুন, এই যে কদিন আগে ধর্মতলায় ধর্ণা হয়েছে, আমার দলের কটা এমএলএ মঞ্চে উঠতে পেরেছে শুনুন? মমতা ব্যানার্জির পাশে আলোর বৃত্তে যে সেলিব্রিটিরা আলো করেছিলেন, আজকে কোন সেলিব্রিটি মমতা ব্যানার্জির বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, কোন সেলিব্রিটি মমতা ব্যানার্জির বাড়ির পাশে রয়েছেন সুমন? আজকে আপনি বলুন, আজকে দলের গ্রাম থেকে যে ডাক্তারবাবু কম্পাউন্ডারকে ফ্রি হ্যান্ড দেন, তিনিও কিন্তু দায় এড়াতে পারেন না। নিশ্চিতভাবে ওই যে ডান হাত বা হাত অজুহাত যারা রয়েছে, যারা ছিলেন আর কি, তারাও তো ভ্যানিস। এই দুর্দিনের বাজারে সেই ডান হাত বা হাত অজুহাত, আমাদের বক্তব্যটা এদের বিরুদ্ধে। এই যারা গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, কেউ জেড ক্যাটাগরি, কেউ ওয়াই ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরিতে নিয়ে সমস্ত দিকের জিনিসটা ভোগ করলেন, সুযোগের সদ্ব্যবহার করলেন, সমস্ত কিছু করলেন, আজকে তারা কোথায়? কর্মীরা মার খাচ্ছে, একটা মুখও খুঁজে পাওয়া যাচ্ছে। আজকে ধরুন দল কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্ট্যাবলিশড করে দেওয়া হয় যে কাউন্সিলররা চোর, কাউন্সিলররা তোলাবাজ। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি সুমন, আজকে যদি কাউন্সিলররা না থাকতো, তাহলে 4 তারিখ এবং 5 তারিখে যে ঘটনা ঘটেছে কলকাতা শহরে, যে অসংখ্য লোক বাড়ি ছাড়া হয়েছে, অসংখ্য লোককে কর্মীদের কেস দেওয়া হয়েছে, এই কাউন্সিলররাই কিন্তু পয়সা জোগাড় করে তাদের বেলের ব্যবস্থা করেছে, তাদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে। সেক্ষেত্রে হয়তো কোনো বিজেপি নেতার সঙ্গে সহযোগিতা নিতে হয়েছে, সাহায্য নিতে হয়েছে। তারা, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার স্টুডিও থেকে তাদেরকে, যে তারা আমাদের কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা করেছে, যার জন্য আমাদের ছেলেদের ঘরে ঢোকাতে পেরেছি। কিন্তু যারা গত 15 বছর ধরে
সামনে পিছনে সিকিউরিটি নিয়ে সারা বাংলায় অবজারভার হিসাবে ঘুরে বেরিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন ভুল রিপোর্ট দিয়েছে, তাদেরকে কিন্তু আজকে এই প্রকৃত বিপদের সময় একজনকেও খুঁজে পাওয়া যায়নি। তারা কিন্তু আমি বলছি যে এই যে সিকিউরিটি, গাড়ি, কনভয়, এ সর্বোচ্চ যিনি ব্যবহার করেছেন তার দিকেও কি তোমাদের ইঙ্গিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেও বলতে পারি। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা দলকে নেতৃত্ব দেন, তাদের জায়গাটা আছে। ভুল ঠিক বিচার করবার ক্ষমতা আমাদের নেই, সেই ধৃষ্টতা আমাদের নেই। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা তৈরি, যারা মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে জায়েন্ট ভেবেছিলেন, যাদের হাতে একটা জেলার দায়িত্ব দিয়েছিলেন, কাউকে কলকাতা জেলার দায়িত্ব দিয়েছিলেন, আজকে বলুন কলকাতা জেলার সভাপতি কোথায়? দক্ষিণ কলকাতায় লাস্ট 5 বছরে দলটার এই অবস্থা হওয়ার কারণ, গত 5 বছরে আপনি বলুন না কোনো সম্মেলন হয়েছে কিনা ওয়ার্ডে ওয়ার্ডে? এই গত 5 বছরের মধ্যেই 2024 এবং সেই 2024-এর 15ই নভেম্বর। কেন তারিখটা বলছি? তার কারণ হচ্ছে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠান চলছিল, সেখানে একেবারে প্রথমে খবরটা এলো, আমরা ব্রেক করলাম, তারপরে সবার আগে সিসিটিভি ফুটেজ এলো, প্রায় আধ ঘন্টা ধরে টানা আমি সেই ফুটেজ দেখালাম যে এই স্বরূপ ঘোষ বা সুশান্ত ঘোষের ওপর একেবারে 3 হাত দূর থেকে নেহাত ভাগ্যক্রমে বারবার আমি আমার অনুষ্ঠানে বলেছি যে ওই ট্রিগারটা জ্যাম না হয়ে গেলে আজকে এই স্টুডিওতে এই চেয়ারে অন্য কেউ বসে থাকতেন হয়তো। আমি একবার দ্রুত এই আঘাতের প্রেক্ষিতে আজকে সুশান্ত ঘোষ বা স্বরূপ ঘোষ কি বলছেন দেখাবো। একদম সামনে থেকে গুলি করার চেষ্টা, কিন্তু বেরোলো না গুলি। অল্পের জন্য বাঁচল প্রাণ। 2 বছর বাদে সেই প্রসঙ্গ টেনে বিস্ফোরক দাবি করলেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আমার উপর যে আক্রমণ হয়েছিল তার নেতৃত্ব যে ছিল, পরবর্তীকালে তাকে দলীয় পদ পাইয়ে দেওয়া হয়েছিল। বিধানসভা ভোটে বিপুল বিপর্যয়ের পর তৃণমূল পরিচালিত পুরসভাগুলিতেও শুরু হয়েছে ডামাডোল। বুধবার বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। পদত্যাগের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। আমার গভর্নমেন্ট, আমি দলের একটা যাই হোক পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে। আজকে আমি নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায় তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। 2024-এর 15ই নভেম্বর ভর সন্ধে অ্যাক্রোপলিস মলের কাছে বাড়ির সামনে সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী, কিন্তু আগ্নেয়াস্ত্র আটকে যাওয়ায় গুলি বেরোয়নি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কাউন্সিলর। পুলিশ সূত্রে দাবি করা হয় বিহারের কুখ্যাত পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য মোহাম্মদ আদিল হোসেনি খুনের ছক কষে। অভিযুক্ত ট্যাক্সি চালক, হামলাকারী এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলেও আদিল গা ঢাকা দেয়। ঘটনার প্রায় 2 মাস পর তাকে পাকড়াও করে পুলিশ, যদিও প্রমাণের অভাবে কলকাতা হাইকোর্ট থেকে সহজেই জামিন পেয়ে যান আদিল। এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মশারির ভেতরই হয়েছিল না বাড়ির ঘরের বাইরে হয়েছিল, এটা জানাটা আমার খুব জরুরি। ভোটে হারার 1 মাসও পেরোয়নি, তার মধ্যে কার্যত ছন্ন ছাড়া গোটা দল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সৌরভ, খুব গুরুত্বপূর্ণ কথা, মশারির মধ্যে হয়েছিল না ঘরের বাইরে হয়েছিল? আমি দুটো পয়েন্ট বলি। এক হচ্ছে যে তুমি বলেছো যে প্রধান অভিযুক্ত এত বড় ঘটনার সে জামিন পেয়ে যায়, 1, এবং 2 হচ্ছে যে শুনানির সময় দল কোনো সাহায্য করেনি, কাউন্সিলরকে ব্যক্তিগতভাবে আইনজীবী দিতে হয়েছিল। সত্যি? এটা সত্যি সুমন, এবং এখন তো আমার মনে হচ্ছে আমি যদি ব্যক্তিগতভাবে লয়ার না নিয়োগ করতাম প্রত্যেকটা হিয়ারিংয়ে তাহলে হয়তো সকলেই বেল পেয়ে যেত। এবং আপনার মনে আছে নিশ্চয়ই, আপনি দেখবেন, আপনি সে সময় কভারও করেছিলেন, প্রথম 3-4 দিন কলকাতা পুলিশের পক্ষ থেকে এক এক দিন এক এক রকম কথা বলা হয়েছিল। কখনো বলা হয়েছিল আমার নিজের লোকরা এই জিনিস ঘটিয়েছে, কখনো এটা স্ট্যাবলিশ করবার চেষ্টা হলো যে জমিবাড়ি সংক্রান্ত গণ্ডগোলের জন্য এটা ঘটেছে, কখনো বলা হলো কোনো একজন দুষ্কৃতীকে দিয়ে যে আমি তার বাড়ি দখল করে আছি, হ্যাঁ, তার জন্য এটা হতে পারে। এবং এই যে অভিযুক্তকে পাকড়াও করা হলো, সেই অভিযুক্তকে দিয়ে 5 মিনিট টিভি চ্যানেলের সামনে বক্তব্য রাখতে দেওয়া হলো, যেটা ভারতবর্ষের সংবিধানে কোথাও আছে নাকি সন্দেহ। কী প্রমাণ করতে চেয়েছিল সেদিনকে আমি জানি না, কিন্তু অদ্ভুতভাবে আমাকে বলা হলো যে প্রধান অভিযুক্ত দুবাইয়ে আছে, তাকে দুবাই থেকে সে যখন ফেরে কলকাতা বিমানবন্দরে তাকে অ্যারেস্ট করা হলো, কিন্তু তাকে অ্যারেস্ট দেখানো হলো খিদিরপুরের কোনো একটা অ্যাড্রেস থেকে, এবং অদ্ভুতভাবে সে বেল পেয়ে গেল। তাহলে কলকাতা পুলিশের তদন্তটা কোন জায়গায় ছিল যে যাকে প্রধান অভিযুক্ত বলে যাকে মামলার সঙ্গে যুক্ত করা হলো, অন্য লোকরা জেলে থাকলো কিন্তু সে বেল পেয়ে বেরিয়ে গেল। তা আমার জানাটা খুব দরকার
কারণ আমার পরিবারের সাথে জানা দরকার আমার এই শুভাকাঙ্ক্ষীটা কে, কারণ কেউ না কেউ তো একটা ছিল। মানে মারার চেষ্টা হলো তোমাকে, তৃণমূল নেতা স্বরূপ ঘোষকে, আর একেবারে সরকারে হচ্ছে তৃণমূল, পুলিশ তৃণমূলের, তারা তদন্ত করে ক্রমশ, তোমারই ভাষায় বা তথ্য যদি দেখি খুব বিভ্রান্তিকর। প্রথম এক সপ্তাহে 4টে পরস্পর বিরোধী কথা এসেছিল। তাহলে কি তুমি বলছো মানে ইঙ্গিতটা বা তোমার সন্দেহ যে তৃণমূলের একাংশই তোমাকে সরাতে চেয়েছিল পৃথিবী থেকে? দেখুন, আমি তো সেটা জানতে চাইছি, সেটা আমার গভর্নমেন্ট ছিল, সেটা তখন আমার গভর্নমেন্ট থাকাকালীন আমার কাছে স্পষ্ট হয়নি জিনিসটা, এখনও ব্যাপারটা বিচারাধীন। আমি নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তার কাছে অনুরোধ করব যে বিচার দেওয়ার জন্য, কারণ আমার গভর্নমেন্ট তখন আমাকে বিচার দিতে পারেনি এবং একটা অদ্ভুত ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছিল, যেটা কাম্য ছিল না। আমি ভেবেছিলাম হয়তো একটা স্বচ্ছ বিচার ব্যবস্থা চলে আসবে এবং প্রকৃত দোষীকে, দেখুন আদিল বলুন, গুলজার বলুন, যারা গ্রেপ্তার হয়েছে এরা কেউ প্রকৃত দোষী না। কে এদেরকে নিয়োগ করলো একদম সেটা বার করাটা খুব জরুরি ছিল, এবং এটা আগামী দিনেও যে আমার সঙ্গে হবে না তার গ্যারান্টি কে নেবে? ঠিক, একদম। আমি অরূপের কাছে যাব। আমি একটা বিষয় অন্তত অরূপের ক্ষেত্রে স্বস্তিতে, যে একটা সঞ্চালক হিসেবে আজকে বলতে আমার কোনো দ্বিধা নেই যে বহু ক্ষেত্রে ধরুন আর.জি. করের ঘটনায় অফ ক্যামেরা অরূপ যেটা বলতো, ওর বা বিষয়টা নিয়ে ওর যা ভাবনা, সেটা আমার এবং আপনাদের এবং অন্য অতিথিদের সঙ্গে মিলেও যেত। কিন্তু ঠিকই পার্টির মুখপাত্র হিসেবে সেই দায়বদ্ধতাকে সম্পূর্ণ উল্টো কথা হয়তো অন এয়ার ওকে বলতে হতো, যে আজকে অন্তত অফ এয়ার আর অন এয়ার কথাটা অরূপ মেলাতে পেরেছে। এও তো একটা যন্ত্রণার জায়গা। না, আজকের দিনটা তো আমাদের জন্য খুব সুখকর দিন নয়। ঠিক, কিন্তু এই যে দ্বৈত সত্তার মধ্যে প্রায় তুমি আর.জি. করের অনেক যন্ত্রণা নিয়ে, অনেক যা ভাবো আর যা তোমায় দলকে বাঁচাতে বলতে হয়েছে, এ তো 180 ডিগ্রি তফাৎ। এইটা তো দেখুন, এটা দলের ডিসিপ্লিন সোলজারের কাজই এটা। আজকে আমি এই স্বরূপ ঘোষের উদাহরণটা যখন বললেন, স্বরূপ ঘোষের আরেকটা ইনসিডেন্ট আছে যেটা দর্শককে বলি, যে স্বরূপ ঘোষকে গুলি করার চেষ্টা করা হয়েছিল সেই স্বরূপ ঘোষের বুকে কিন্তু বুলেট রয়েছে। 21শে জুলাইয়ের বুলেটটাই স্বরূপ ঘোষ বুকে খেয়েছে। কারুর থেকে কম তৃণমূলী এরা নয়। আজকে যারা নব্য তৃণমূল সে যে বড় বড় ডায়লগ মারছেন, তারা জেনে রাখুন 21শে জুলাই সিপিএমের সরকারের বুলেটটা স্বরূপ ঘোষের বুকে রয়েছে। দ্বিতীয় কথা, আজকে ধরুন কদিন আগের ইনসিডেন্ট, মালা রায় আমাদের দক্ষিণ কলকাতার সাংসদ, পুরসভার চেয়ারপারসন, মালা রায়ের বিরুদ্ধে অভিযোগ হলো যে মালা রায় নাকি অ্যাটেম্প টু মার্ডার, মালা রায় এবং মালা রায়ের ছেলে। মালা রায় তো সাংসদ, পার্লামেন্টারি কমিটি কি স্টেটমেন্ট দিয়েছে? পার্লামেন্টে একজন সাংসদকে এইভাবে হেকেল করা, পার্টি পার্লামেন্টে কি প্রতিবাদ করেছে? আজকে পার্লামেন্টারি কমিটির দায়িত্বে যারা রয়েছেন তারা কবে প্রেস স্টেটমেন্ট দিয়েছেন? মালা রায়কে নিজের আইনজীবী লাগিয়ে মালা রায়কে নিজে কোর্টে যেতে হচ্ছে। যেই ভদ্রমহিলা কদিন আগে হাঁটু অপারেশন হয়েছেন, ভালো করে তিনি এখনও সেইভাবে ভালো করে ফিট নন, তাকে অ্যাটেম্প টু মার্ডার কেসে তাকে কোর্টে হাজিরা দিতে হচ্ছে। বিচারক দেখে বলছেন যে হাস্যকর পরিস্থিতি, তিনি নিজের আইনজীবী ডিপ্লয় করে তিনি জামিন পাচ্ছেন। আজকে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণার থেকে সুমন আজকে এখানে এসছি আমরা ঠিকই, কিন্তু আমরা তো খুব ভালোবেসে এই দিনটা দেখতে চাইনি। আমরা সকলে চাই আজকে কেন আমাদের আসতে হচ্ছে। তোমার যন্ত্রণা হয়তো বেড়ে যাবে বা আমি বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা, দীর্ঘ কবিতা প্রকাশ্যে এনেছেন। তার অনেকে বলছেন যে একেবারে এর প্রত্যক্ষ এই কবিতা লেখার কারণ তোমরা দুজন। তার কারণ সত্যি সত্যি তো গোটা রাজ্যে এবং গোটা দেশেও এটা নিয়ে তোলপাড় পড়েছে তোমাদের দুজনের এই পদত্যাগ। গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলে নিজেদের আর্থিক লেনদেন এবং স্বার্থপরতার স্বার্থে। নিজেদের আর্থিক লেনদেন 1, 2 হচ্ছে কত নেবে চরিত্র বদলাতে, চরণতলে কত উৎকচ ধন, আর কত চাও নিজেদের ভোল বদলাতে, ইত্যাদি ইত্যাদি। তো আমি তোমাকে 2-3টে এক্সাম্পল শোন, একটা কথা বলি, খুব দুঃখজনক, এবং ওনাকে আমরা আজও মায়ের জায়গায় রাখি, অন্তত আমার ক্ষেত্রে আমি বলতে পারি। যদি এটা আমাদের নিয়ে লেখা হয় তাহলে আমাদের হয়তো রাজনীতি করাটা ভুল আজকের দিনে, কিন্তু আমি এখনও বলবো দলের মধ্যে এখন সময় আছে খোলা হওয়া বওয়ার। এখনও যদি আমরা আত্মসমালোচনা না করি, এখনও যদি মানুষের রায়টাকে আমরা মেনে না নিই, এখনও যদি যেটা অরূপ বললো একটু আগে, ওই বালির মধ্যে আমরা মুখ গুজে বসে থাকি, তাহলে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না সন্দেহ জায়গায় দাঁড়াবে। সুমন, মানুষের রায় মেনে নেওয়ার প্রশ্ন আমি তোমায় বলছি, হ্যাঁ আমি ডিফেন্ড করেছি এতদিনও, কিন্তু সুমন এটা তো সত্যি কথা যে একটা পুরসভা কংগ্রেস জিতেছিল, কেন সেই মানুষের রায় মেনে আমরা ঝালদা পুরসভার বিরুদ্ধে ব্যবস্থা নিলাম? কেন আমরা তাহেরপুর পুরসভা, একটা পুরসভা সিপিএম জিতেছিল, কেন সেখানকার ওসিকে বিকেলের মধ্যে ট্রান্সফার করতে হয়েছিল? আমি তোমার সাথে এসে অন্য কথা বলেছি, কিন্তু আমি তো জানি আমার বিবেকের কাছে আমি মিথ্যে কথা বলছি। আজকে দাঁড়িয়ে একটা পুরসভা কেন জিতবে না?
কেন সমস্ত জেলা পরিষদ আমাদের দখল করতে হয়েছে, এবং আজকের এই দিন দেখতে হচ্ছে কারণ সুমন সেই সূচনা সূত্রপাত কিন্তু আমরাই করেছিলাম। আজকে এই ব্যাকফায়ারগুলো হচ্ছে তার কারণ আমরা তো ট্রেন্ড সোলজার তৈরি করিনি যে আইপ্যাক 10 দিগন্ত না কর্মসূচি দিয়েছিল বা লুডো ডিস্ট্রিবিউট করা কর্মসূচি দিয়েছিল, কেন আইপ্যাক বলতে পারেনি পাড়ায় যে জাগো বাংলার বোর্ডগুলো রয়েছে সেখানে জাগো বাংলা লাগাও। সিপিএমের এই জামানায় দেখো একটা সিট পেয়েছে কিন্তু এখনো আরো ভোট কমেছে, 5% থেকে 4% হয়েছে। আজও প্রতিটা গণশক্তির বোর্ডে সিপিএম একটা করে লোক খুঁজে পায়, কেন জানো? কারণ ওর একটা দলের প্রতি লয়্যালটি রয়েছে, একটা আদর্শ রয়েছে। আজকে কংগ্রেসের এই মরাবাজারও যে কর্মীটা রয়েছে সে কংগ্রেসের পতাকাটার জন্য দলটা করছে। কেন আজকে আমাদের সেই নেতাগুলো যারা একেবারে ভিভিআইপি কালচার নিয়ে বড় হয়েছে, একটা নেতা মানে একজন দুজন এক্সেপশন থাকতে পারে, কেন কুচবিহার থেকে কাকদ্বীপ অধিকাংশ নেতা আজকে পালিয়ে গিয়েছে? কেন তারা মানুষকে ফেস করতে পারছে না? আমরা তো নিচু তলার কর্মী, তাহলে যারা বড় বড় নেতা ছিল, যারা মমতা ব্যানার্জির ডান কানার বাকান ছিল, তারা কেন আজকে এই অবস্থা? তোমার মনে থাকবে 2011-এ শুধু তো রবীন্দ্রসঙ্গীত বাজেনি, তখন যে ঘটনাগুলো হয়েছে সেই ছত্রভঙ্গ বামফ্রন্টের নেতারা কিন্তু ছুটে ছুটে গ্রামগুলোতে যেতেন। এবং আমি তোমাকে বলছি সুমন, আজকেই যে আমাদের কিছু আমি বলিনি, আজকে কিছু হলেই মানে এই যে বাইনারিটা ক্রিয়েট করা, আজকে দলের মধ্যে যদি আমরা কথা বলি তাহলে বিজেপি বলে দাগিয়ে দাও। আজকে সুমন বলো, তুমি যখন বললে 2019 সাল 22-18 হয়েছে লোকসভার ফল, সেই সময় দাঁড়িয়ে একটা শুভেন্দু অধিকারী ছিল তৃণমূল কংগ্রেসে, প্রতিটা পার্টি অফিস খুলিয়েছিল, আরামবাগ, গোঘাট, খানাকুল, উত্তর দিনাজপুরে গিয়ে শুভেন্দু অধিকারী। আজকে তো একটা তৃণমূলের শুভেন্দু অধিকারীকে মিস করছে। আজকে যদি একটা মমতা ব্যানার্জির পর একটা সেকেন্ড লিডারশিপ থাকতো, আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে কে বলতে পারে আজকে যে নেতাগুলো পালিয়ে গেছে সেদিনকে শুভেন্দু অধিকারী কিন্তু পালায়নি। এই কথা বললে আজকে বিজেপি ট্যাগ দিয়ে দেওয়া হবে। সমস্যাটা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তাহলে সেকেন্ড লিডারশিপ তৈরি হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। না, আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির মধ্যে একটা রিফর্ম আনতে চেয়েছিলেন, সেটা ঠিক না ভুল সে তো ইতিহাস সময় বলবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে কিছু পদক্ষেপ নিয়েছিলেন, সেটা আমরা যারা ইয়ং জেনারেশন আমাদের মনে হয়েছিল যে এই পদক্ষেপগুলো দলের জন্য একটা কর্পোরেট অ্যাপ্রোচ, ভালো অ্যাপ্রোচ। ঠিক, কিন্তু বারবার তোমরা দুজনেই যেটা কটাক্ষ করছো সিকিউরিটি নিয়ে ঘোরা এবং গ্রামে না যাওয়া, সে তো নেতৃত্বের দিকেই, শুধু তো জেলা নেতৃত্বেরও সেই ভূমিকা না, ঠিক হতে পারে, কিন্তু আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তো নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে পছন্দ করছি। আজকে ভাবের ঘর, আজকে পরের দিনই আমি গিয়ে গালিগালাজ দেবো, তাহলে আমার নিজের ক্রেডিবিলিটি কি থাকে? কিন্তু অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে আমার যেটা অন্তত একটা জিনিস মনে হয়েছে, যে রাজনেতা হন বা রাষ্ট্রনেতা হন না, তার শব্দ চয়নটা খুব প্রয়োজনীয়। কি বাক্য গঠন করব, কি বাক্য ব্যবহার করব, শব্দ হচ্ছে ব্রহ্ম, একবার হাত থেকে বেরিয়ে গেলে ফেরানো যায় না। রাজ্যের নেতা বা রাষ্ট্রের নেতা যে হবে, সে কখনো বলতে পারবে না 4 তারিখের পর ডিজে বাজাবো। তার বলা সমীচীন নয় যে এখানে শ্মশানে চুল্লি হচ্ছে, বিরোধীদের জন্য সেখানে প্রস্তুত থাকুক, এটা রাষ্ট্রনেতার ভাষ্য হতে পারে না। এই বাক্য গঠনগুলো যদি সংযম থাকতো নিশ্চিতভাবে, এবং আমি এখনো মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত নেতা হতে পারেন আগামী, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় নামুন, দরকার পড়লে মার খান। মমতা ব্যানার্জি তো মার খেয়ে রক্তাক্ত হয়ে মমতা ব্যানার্জি হয়েছেন, আপনি রাস্তায় নামুন, তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়ান। বেশ, আমি এইখান থেকে আমি আসবো। তার আগে একবার, শুধু এই দুজন নয়, কিন্তু শুধু অরূপ স্বরূপ নয়, বহু ক্ষেত্রে বহু নেতা, তার ভেতরে সাংসদরা আছেন এবং রাজ্য স্তরের নেতারা আছেন, একের পর এক নেতা মুখ খুলছেন। আমি বলছি যে কেউ স্পষ্ট করে খোলা হওয়ার দাবি তুলছেন, কেউ স্পষ্ট করে নেতৃত্বের সামনে আয়না ধরছেন, কেউ একেবারে খোলা গলায় বলছেন যে হ্যাঁ আমরা হেরেছি, এই হারটাকে না মানলে আমরা এগোবো কি করে। পরের প্রতিবেদন। ধরুন 4 তারিখের পর ডিজে বাজাবো বা শ্মশানে চুল্লি তাতে এই ধরনের মন্তব্য গণতন্ত্রে অভিপ্রেত হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টটা সেটা সমর্থনযোগ্য হতে পারে না। 10 বার ফোন করলে একবার ধরতো। আমরা ওই তৎকাল তৃণমূল বা হঠাৎ আসা তৃণমূল না। ভোটে হারার 1 মাসও পেরোয়নি, তার মধ্যেই তৃণমূল প্রায় ছত্রখান। সাংসদ থেকে বিধায়ক, কাউন্সিলর থেকে নেতা, প্রতিটা স্তরে ভয়াবহ চেহারা নিচ্ছে ভাঙন। ওপর থেকে নিচ অব্দি ক্ষোভ আর বিদ্রোহের আগুন। এই তালিকায় সর্বশেষ সংযোজন তৃণমূলের 2 অত্যন্ত পরিচিত কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং সুশান্ত ঘোষ। একজন কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করলেন, আরেকজন বড় চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন। দলীয় নেতৃত্বের সমালোচনা করলেন, বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রশংসা করলেন। আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিইনি। আজকেও যখন এই ধরনের 2-1টা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। ক্ষোভের রাত ছড়াচ্ছে কলকাতা থেকে জেলা অবধি। দল এখানে অনেক জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছে। কে খাঁটি আর কে নকল 15 বছরে দল ঠিক করতে পারেনি। এই 15 বছরে তৃণমূলের কে খাঁটি, তৃণমূলের কে নকল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারেনি।
ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরে এখন চরম খেই। আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। দুর্নীতি থেকে আরজিকর ইস্যুতে ক্ষোভ উগরে দলের সব পদে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। 8টা পুরসভায় ইস্তফা দিয়েছেন তৃণমূলের 118 জন কাউন্সিলর। এরই মধ্যে তৃণমূলের আরও দুর্নীতি সামনে এসেছে। বুধবারই ধৃত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যর বাড়ির কাছে পাটক্ষেত থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা নগদ টাকা। এবিপি আনন্দ। দেখুন, আমরা সাংবাদিকরা অনেক সময় সোর্স প্রোটেক্ট করি। ইনফ্যাক্ট মানুষ আমাদের সঙ্গে, আমাদের নিউজ সোর্সরা কথা বলেন কেন, অনেক সময় এই ভরসায় কথা বলেন যে আমার নামটা প্রকাশ্যে অন এয়ার সুমন বলে দেবে না। আপনাদের মনে থাকবে যে 4 তারিখ যখন তৃণমূলের পার্টি অফিসে হামলা হচ্ছে, এই যেখানে আমাদের অফিস তার খুব কাছে, তখন যিনি প্রতিনিধি এসেছিলেন তৃণমূলের, তিনি বলছিলেন যে একেবারে হামলা হয়েছে এবং বিজেপি করেছে। তখন আমি বলেছিলাম তাকে থামিয়ে যে এটা বোধহয় আপনি ঠিক বলছেন না, আপনি ফ্যাক্ট চেক করুন। তার কারণ হচ্ছে আমার মোবাইলে একটা SMS এসেছিল। সেই SMS-টা আজকে বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি নিজেই দেখলাম আজকে প্রেস কনফারেন্সে তিনি নিজের মুখেই ঘটনাটা বলছেন। সেই SMS-টা পাঠিয়েছিলেন আমার এই মুহূর্তে স্টুডিওতে যে 2 জন বসে আছে তাদের একজন, স্বরূপ ঘোষ। তার কারণ হচ্ছে তিনি লিখেছিলেন, আমি ব্যক্তির নাম করছি না স্বভাবতই, যে আরেকটা তৃণমূলের আরেক নেতা, প্রভাবশালী নেতা, খুব প্রভাবশালী নেতা, তার লোকেরা করছে। এবং তিনি স্পষ্ট লিখেছিলেন, এখনও টেক্সটটা আছে আমার মোবাইলে, যে গেরুয়া বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির মেখে তারা আমার পার্টি অফিস ভাঙছে, শুধু ভাঙছে না, আগুন দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। আজকে নিশ্চয়ই বলতে দ্বিধা নেই যে এটা তোমার পাঠানো এই SMS। সুমন, আমি ঘটনাটা আমায় বলো। ঘটনা বলছি, তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই দর্শকদের কাছে, যে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করিনি। এখনো আমি তৃণমূল কংগ্রেসের সম্পাদক, রাজ্য সম্পাদক। সেই আইডেন্টিটিটা আমার এখনো নষ্ট হয়নি, দল যদি নষ্ট করে না দেয়। দিদি কেন লিখলেন আমরা বলতে পারবো না, কার কথায় লিখলেন বলতে পারবো না। আমি পদত্যাগ করেছি বড় চেয়ারম্যান হিসাবে, তার মানে কাউন্সিলর বা দল থেকে যে সরে গেছি এটা ভাবার কোনো কারণ নেই। আমি বড় চেয়ারম্যান না থাকা অবস্থায় দল করেছি প্রায় 25 বছর। তো বড় চেয়ারম্যান না থাকা অবস্থায় আরও আগামী দিনে 20 বছর দল করতে পারি, কিন্তু সেই দলেরও তো কথাটা শোনার জায়গা থাকতে হবে। একদম দুম করে কাউকে উৎকোচ নেওয়া ফেওয়া এগুলো জানি না উনি কোত্থেকে পেয়েছেন, কিন্তু মমতাদি ভালো করে জানেন। তো গিরগিটি এসবগুলো ব্যবহার করে বলেছেন, ভালো লাগলো শুনে যে এত বছর 30 বছর প্রায় একসঙ্গে রাজনীতি করেছি, যাকে ভগবানের জায়গায় রেখে রাজনীতি করেছি, তার কাছ থেকে এই পুরস্কারটা হয়তো প্রাপ্য ছিল না, কিন্তু হয়তো এটা আগামী দিনে আমাদের পথ চলতে উৎসাহিত করবে। কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেয়ার বলছি যে এই প্রোগ্রাম করবার জন্য কেউ আমাদের পরিচিত করেনি। যা সিদ্ধান্ত নিয়েছি নিজের দায়িত্বে নিয়েছি, নিজের বিবেকের কাছে মনে হয়েছে এটা নেওয়া দরকার। 7 দিন 10 দিন ভেবেছি, ভাবার পরে কিন্তু আজকে এই সিদ্ধান্তে এসেছি যে না, মানুষের রায়কে আমায় মেনে নিতে হবে, পদত্যাগ করতে হবে। এবং আজকে হয়তো স্বীকার করবেন না, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং ছিল কাউন্সিলরদের, সেদিনকে আমি দেবাশিস কুমার এবং শুভাশিস চক্রবর্তীর সামনে মেয়র ফিরাদ হাকিমকে বলেছিলাম চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি। তিনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। আচ্ছা, তিনি বলেছিলেন যে পদত্যাগ মানে করা উচিত। আমি জানি না উনি স্বীকার করবেন কি। আচ্ছা, কিন্তু কোনো ছলনার মধ্যে যাব না। এখনও তৃণমূল কংগ্রেসের প্রকৃত সৈনিক। কারণ আমাদের কাছ থেকে তৃণমূল কারাটা খুব একটা সহজ হবে না, বা আমরা তৎকাল বা প্যারাশুট তো নই। তৃণমূল কংগ্রেস তৈরির পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃত্ব ছিল, কিন্তু আমাদেরও রক্তঘাম ছিল। আমরাও কাঠবিড়ালির মতো একটা ভূমিকা পালন করেছিলাম। তোমার কর্মীরা যারা সুশান্ত ঘোষের দিকে তাকিয়ে দলটা করে, দেখুন আমার বিশ্বাস সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে দল করে। আমরা একটা অনুঘটক মাত্র, অঞ্চলে অঞ্চলে আমরা সেটাকে মান্যতা দিই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠিয়েছিলেন, যে যে অঞ্চলে আমরা যাই সেই অঞ্চলে আমরা চেষ্টা করি মমতা দলটাকে স্ট্যাবলিশ করবার জন্য। যখন সমর্থন মানুষের কাছ থেকে আসে না, তার পরবর্তীকালে মানুষকে গিয়ে বোঝানোর দায়িত্বটা কিন্তু আমাদের ঘাড়েই পড়ে। কিন্তু এও দেখেছি নির্বাচন চলাকালীন, নির্বাচন চলছে, 4 তারিখে রেজাল্ট হেরে গেছে সমস্ত কিছু,
16 সালের নির্বাচনে সেম হলো, হারার পরে আমার পার্টি অফিস ঝামেলা করা হলো, বলা হলো যে আমি হারিয়ে দিয়েছি। 21 সালে তো আমাকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হলো, একটা নন্দীগ্রামে, ওয়ার্ড দুজনে আমাকে নন্দীগ্রামে পাঠানো হলো। আমরা দুজনেই ছিলাম। তারপর নন্দীগ্রাম থেকে যখন আমি চলে আসলাম এখানে, আমাকে 1 মাস ঘরের মধ্যে বসে থাকতে হয়েছিল, আমি ইলেকশন করতে পারিনি। যে ওয়ার্ডটায় আমার নিজের হাতে গড়া 107 নম্বর ওয়ার্ড, তখন আমি ওখানকার কাউন্সিলর ছিলাম, একদম। বড় কোঅর্ডিনেটর ছিলাম, হ্যাঁ। সেই ওয়ার্ডে নির্বাচনে আমাকে ঘরে বসিয়ে দেওয়া হয়েছিল। আমি 1 মাস ঘরে বসেছিলাম, ঘর থেকে বেরোতে পারিনি। আমাদের দল ক্ষমতায় 21 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 20 সালে হঠাৎ করে একটা মঞ্চ থেকে ঘোষণা করলেন, আমি তখন টিভি দেখছিলাম, যে সুশান্ত তপসিয়া আগুন লেগেছে, তুই চলে যা, ওখানে গিয়ে দেখ কি হয়েছে, আমাকে রিপোর্ট করবি। দেবাশিস কুমার আমার ফোন করলেন, দেবাশিস কুমার বললেন তোকে মমতাদি ওখানে যেতে বলেছে। আমি একটা পায়জামা পরেছিলাম, পায়জামা পরে একটা বাইক নিয়ে চলে গেলাম তিলজলা। ওখানে কোনো কারণ ছাড়া আমার ফেলে মাটিতে ফেলে মারা হলো। আমি অভিযোগ করলাম, ছেলেগুলোর এগেনস্টে একটা এফআইআর পর্যন্ত নেওয়া হলো না। থানায় কমপ্লেন করলাম। রাত্রিবেলা ফিরহাদ হাকিম এসে বললেন, রাজ্যের মন্ত্রী, যে আগুনে মাথা গরম হয়ে গেলে ওরকম ঘটনা ঘটে। সেই অবধি ঠিক ছিল, অভিযোগ নেওয়া হলো না। পরবর্তীকালে মাথা গরম হলে এরকম মানে হয়। আচ্ছা, পরবর্তীকালে আমি দেখলাম যে ছেলেটা আমাকে হামলায় নেতৃত্ব দিল, হ্যাঁ। আমি তো নিজের ইচ্ছায় যাইনি, আমাকে পাঠানো হয়েছিল বলে আমি গেছিলাম। সেই ছেলেটাকে একটি রাজনৈতিক পদ দিয়ে তাকে পুরস্কৃত করা হলো। এবং আমি এই আপনি যেটা বলছিলেন 24 সালের ঘটনা, হ্যাঁ। না সুশান্ত, এখানে আমার কাট্টু ওই জাম্প কাটে একটা জায়গায় যেতে হবে। সেই সুশান্ত ঘোষ যখন দেখে যে আজকে তিলজলায় বেআইনি বাড়ি, বেআইনি কারখানায় মানুষের মৃত্যু হয়েছে এবং সেই কারখানা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, বেশ কিছু মানুষ যারা মনে করতেন যে ওখানে বেআইনি কাজ, মানে আইনের ঊর্ধ্বে তারা সমস্ত ধরনের বেআইনি কাজ করা যায়, মানুষকে ফেলে মারা তো যায়। আমি একটা ব্যক্তিগত উদাহরণ দিয়েছিলাম যে প্রেসের গাড়ি আমাদের ঢুকতে দেওয়া হতো না, দমকল আর প্রেস একটা জায়গায় আটকে থাকতো, আগুন নিভলে তারপরে তারা বিবেচনা করতেন যে আমরা ঢুকবো কি না। তার কারণ হচ্ছে সবটাই বেআইনি ছিল। কিন্তু আমার বক্তব্য যে এখন যখন তুমি দেখো যে বুলডোজার দিয়ে অন্তত প্রাইমারিলি সেই বেআইনি কারখানাটা ভাঙা হচ্ছে, তখন মানে সাধুবাদ দিতে ইচ্ছে করে প্রশাসনকে। এই পুলিশ দেখুন, যেটা হয়ে গেছে, এটা কারখানা হয়ে গেছে, সেখানেও তো কিছু গরিব মানুষ ইনভলভ। হ্যাঁ, বেআইনি কাজ মারা যাচ্ছেও, কিন্তু গরিব মানুষ মারা যাচ্ছে, গরিব মানুষ। 3জন বেআইনি কাজ বন্ধ করুক, কিন্তু সরকারের নিয়ম নীতিকে মেনে চললে মনে হয় সেটা খুব ভালো হয়। ফাঁসির আসামিরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। বুলডোজার প্রাথমিকভাবেই মনে হলো আর বুলডোজার চালিয়ে দিলাম। আমার মনে হয় এইটা করলে পরে, যে তুমি মাঝে মাঝে বলো না যে যদি 10 জন মধ্যে 9 জন অপরাধী থাকে, তারাও ছাড়া পেয়ে গেল, একজন নিরপরাধ যেন শাস্তি না পায়, সেই ন্যূনতম জায়গাটুকু কিন্তু গণতন্ত্রে রাখা উচিত। দিনের পর দিন যদি স্যাংশন প্ল্যান ছাড়া বাড়ি কারখানা তৈরি হয়, তাতে বিপন্ন হয়। কিন্তু আমি বলছি, তুমি স্বরূপ বিপন্ন হব না, বিপন্ন হচ্ছে সেই মানুষগুলো যারা ওখানে থাকছেন এবং আমি সুমন তোমার কথার সাথে একমত। আমি শুধু বলছি সেই ভাঙাটাও যেন আইনসম্মতভাবে হয়। ঠিক, আমার তাতে কোনো দ্বিমত নেই, ভাঙা হোক, কিন্তু সেই মানুষগুলোকে যেন নোটিশ পিরিয়ড সার্ভ করার সময় দেওয়া হয়। আমার হাতে রাষ্ট্রযন্ত্র আছে বলে আমি রাতারাতি বুলডোজার চালিয়ে দেবো, এটা কিন্তু ওরা দুজনেই পুরসভায় আছে। আমার এই প্রশ্ন থাকবে যে পুরসভা দিনের পর দিন, প্রশাসন এবং পুরসভা আলাদা করে কেউ নয়, কি করে চোখ বন্ধ করে থাকে। কিন্তু আমি আসবো তোমার অফিসের ঘটনা, কারণ ওটা আমি এটা বললাম, এটা কিন্তু একদিনের প্র্যাকটিস না, না না না, এটা 15 বছরের প্র্যাকটিস না, এটা সিপিএম এর আমল থেকে কিন্তু সিপিএম এর আমলে অন্যায় হয়েছে বলে আমার আমলে অন্যায় হবে, এটা হতে পারে না। আই ডু এগ্রি উইথ ইউ, কিন্তু সেক্ষেত্রে বক্তব্য আছে, নিশ্চিতভাবে আমরা আগামী দিনেও বলবো। কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি, সুমন তুমি যেটা বলছো ঠিক, অন্যায় হয়েছে নিশ্চিতভাবে। কলকাতা শহরে তো বেআইনি বিল্ডিং আছে, গার্ডেন রিচের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। তারপরে যখন পুরসভাকে চিঠি করা হয়েছে, কটা ইল্লিগাল বিল্ডিং এর এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি একবার তোমার পার্টি অফিসে, যেটা তুমি বলছিলে, হ্যাঁ ঘটনায় আসি। সেদিনকে সন্ধ্যাবেলা আমি বাঁকুড়া ছিলাম, দলই আমায় পাঠিয়েছিল বাঁকুড়ায়, এবং সেখান থেকে কাউন্টিং শেষ করে ভগ্ন হৃদয়ে যখন ফিরছি, মাঝ রাস্তায় আমার কাছে কতগুলো হোয়াটসঅ্যাপ আসে, এবং সেই হোয়াটসঅ্যাপের ছবিগুলো যখন আমি দেখলাম, যে ভিডিও আমার কাছে আসে, তাতে আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম। কারণ তার আগের দিন সন্ধ্যাবেলা অবধি তারা আমার সঙ্গে ছিল, এবং কেউ কেউ তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেনি বলে, যেতে পারেনি বলে সেদিনকে মিষ্টি আমায় খাইয়ে গেছিল। এই ধরনের মানুষজন ভাঙচুর করেছে, এবং আমি কাউর নাম ধরে বলছি না, যারা আমার অফিস ভাঙচুর করেছে তারা কোন তৃণমূল আমি জানি না, তৎকাল তৃণমূল কি লালচুল তৃণমূল আমি জানি না, কিন্তু তারা তৃণমূল কংগ্রেস
বলে তাদের একটা পরিচিতি ছিল, এবং তাদের আমি নাম দিয়ে থানায় অভিযোগ করেছি। তাহলে আমার তো সমীর বিশ্বাস- ভট্টাচার্যই সঠিক কথা বলেছেন আমি যে আমি এখানে আরেকটা জিনিস বিজেপির add করছি, পতাকা এবং আবির আমি নিয়ে এখানে একটা জিনিস add তৎকাল করছি, ঠিক একইভাবে ও বিজেপি যেরকম হয়েছে। বাঁকুড়ায় ছিল, হ্যাঁ। আমি ঝাড়গ্রামে ছিলাম দলের বেশ, পক্ষ থেকে দায়িত্ব বেশ। নিয়ে। ঝাড়গ্রামে আমাদের ক্যাম্প আক্রান্ত হ্যাঁ। হয়। আমি সেখান থেকে সবাইকে রেস্কিউ করে আমার ওখানকার যুব সভাপতি থেকে ক্যান্ডিডেটের সাথে কোঅর্ডিনেট করে আমিও মধ্যরাতে প্রায় বাড়ি ফিরছি। আমার বাড়ির পাশে যে 12 বুথের মাঠে প্রতিবার মমতা ব্যানার্জি মিটিং করেন, এবারও করে গেছেন, সেই পার্টি অফিস, তৃণমূল কংগ্রেস ভবন তৈরি হওয়ার আগে সেই পার্টি অফিসও ভাঙচুর হয়। পরের দিন যখন গিয়ে আমরা পার্টি অফিস খুলি এবং তার পরবর্তীকালে যখন এবং বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে একটি নাম্বার দিয়ে ফোন করে আমাদেরকে বলা হয়েছে যে যদি কোথাও দেখেন অন্যায় হচ্ছে আমাদেরকে জানাবেন, আমরা উই উইল টেক অ্যাকশন। এটা ভাবের ঘরে চুরি করব না। আমি অন্তত ব্যক্তিগতভাবে 3টে ইনসিডেন্ট জানিয়েছি, 3টে ইনসিডেন্টই ওনারা ব্যবস্থা নিয়েছেন। আমরা কিন্তু 2021-এর পরে এই বার্তাটা দিতে পারিনি। আজকে এটা তো ঘটনা 2021-এ মগরাহাটে সম্ভবত বিজেপির যিনি প্রার্থী ছিলেন, আজকে সেই ঘটনা নিশ্চিতভাবে এখানেও পোস্টপোল ভায়োলেন্স হয়েছে। এই যেমন ইয়েতে সহদেব বাগ সম্ভবত গোঘাটের তিনি মারা গিয়েছেন, বা বেলেঘাটে একজন মারা গিয়েছেন, কিন্তু একটা কোথাও বিজেপির টপ লিডারশিপ এইটাকে বেশি বাড়তে দেননি, এবং তারা সেক্ষেত্রে চেষ্টা করেছেন কিছুটা হলেও অন্তত সংযত থাকার বার্তা দিতে। এইটা বললে এখন বিজেপি বলে দাগিয়ে দেওয়া হবে। এবং মুশকিল হচ্ছে বাইনারির বাইরে তুমি গিয়ে, যদি- তৃণমূল আর বিজেপির বাইরে গিয়ে কোনো মানুষের স্বাধীন সত্তা থাকতে পারে না। আমরা বোধহয় এই সমস্যাটা হয়েছে সৌজন্যের রাজে। জ্যোতিপ্রিয় মল্লিক আমরা তখন প্রতিবাদ করিনি, এটা ঠিক, আমাদেরও ভুল ছিল। কেন বালুদা বলবেন যে কোনো সিপিএম এর বাড়িতে নিমন্ত্রণ অনুষ্ঠানে যাওয়া যাবে না? পশ্চিমবঙ্গের রাজনীতিটা ছিল না, না, সেটা বলার পরিবেশ ছিল না তখন তো। আজকে ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু বিরোধী দলনেতা। আমি বড়দের কাছে গল্প শুনেছি, তুমুল সমালোচনা করছেন বিধানসভার অন্দরে জ্যোতি বসু, বিধানবাবু দেরিতে ঢুকছেন বলে, যে বিধানবাবু বিধানসভাকে গুরুত্ব দেন না। বিধানচন্দ্র রায় এসছেন, জ্যোতি বসুকে পরে ডেকে পাঠিয়েছেন, বলছেন তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার মা অসুস্থ, আমি তার ট্রিটমেন্ট করে এসেছি। এটা ছিল বিরোধী রাজনীতি। সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসুর মধ্যে একদম। তুমুল বিরোধিতা সত্ত্বেও তারা একসাথে কথা বলতে পারতেন। সেই পরিসরটাকে তো নষ্ট করেছি আমরা। একদম। আমি একটা গল্প, এটা শুধু একটু এক্সটেন্ড করি। হ্যাঁ হ্যাঁ, এই অফিস ভাঙার ব্যাপারে আপনি হ্যাঁ, দেখবেন, আমি তার আগে একবার অরূপের একটা বক্তব্য এক্সটেন্ড করি। জ্যোতি বসু চলে গেছেন, এই ইনফ্যাক্ট এই চ্যানেলে, এই স্টুডিওতে সরাসরি সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমি সাক্ষাৎকার নিচ্ছি। বলছেন যে ব্যক্তিগত জীবনে জ্যোতি বসু অর্থাভাবে মাছ কিনতে পারতেন না, সেই দিকেও সিদ্ধার্থ শঙ্কর রায় নজর দিয়ে তার স্ত্রীকে বলছেন যে জ্যোতির শরীর থাকবে কি করে। মানে আমি বলছি চূড়ান্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও কিন্তু দুজন শীর্ষ নেতৃত্বের এই সম্পর্কটা আগাগোড়া ছিল। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তুমি খেয়াল করে দেখবে 4 তারিখে কলকাতা শহরের সমস্ত পার্টি অফিস দখল করার যে ক্যারেক্টারটা ছিল, তো কোথাও ফ্ল্যাগ টানিয়ে নামিয়ে ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে, কোথাও দরজায় একটা তালা মেরে দিয়েছে, কোথাও ভেঙে দিয়েছে, এগুলো কিন্তু একটা পার্ট। কিন্তু রুবির যে অফিসটা আক্রমণ করা হয়েছে সেটা কিন্তু শুধু ফ্ল্যাগ খোলা হয়নি, সেখানে ঢুকে এসি খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে, ফ্রিজ ভেঙে দেওয়া হয়েছে, ল্যাপটপ ছিল ল্যাপটপ ভেঙে দেওয়া হয়েছে, এবং পুরো অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মানে বাকিগুলোর ক্যারেক্টার একরকম, এটার ক্যারেক্টার একরকম, এবং এটা প্রি প্ল্যান। কোনো একটা পক্ষ ওই 4টের পর থেকে 7টা অবধি সময়টা কাজে লাগিয়ে দিয়েছে, এবং সেটা বিজেপির পতাকা হাতে নিয়ে, গেরুয়া আবির নিয়ে, এবং মানে আমি নিশ্চিত এর পিছনে বিজেপির কোনো ভূমিকা ছিল না। তুমি নিশ্চিত যে বিজেপির কোনো ভূমিকা ছিল না? এটা পুরোটাই বিজেপি, তৎকাল বিজেপি বলি বা বিজেপি সাজার চেষ্টা, একেবারে খুব পরিষ্কার দুজনে তাদের বক্তব্য ক্লিয়ার করে দিলেন। ঠিক এই জায়গায় বিজেপি কি বলছে নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছে হচ্ছে। আমি আমার পরের প্রতিবেদনটা কাকলি ঘোষ দস্তিদার, যিনি তৃণমূলের সমস্ত পদ ছাড়লেন, নিঃসন্দেহে সেই প্রতিবেদনটা দেখাবো। আর যখন আপনারা এটা দেখবেন তখন স্টুডিওতে দেখে নেব বিজেপির প্রতিনিধি সায়ন্তন বসুকে এবং বিশেষজ্ঞ অধ্যাপক শুভময় মৈত্রকে এবং শিল্পী সমীর আইচকে এই স্টুডিওতেই। দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। দিদির সামনে ভালো ছেলে মেয়ে ছেড়ে থাকুন না, দিদি আমার কিছু বলার নেই, এখন দিদি হেরেছে, আমরা হেরেছি, পার্টি হেরেছে, এখন অনেকে অনেক কিছু বলবে। ভোটে ভরাডুবির পর তৃণমূলের অবস্থা টলমলো। একের পর এক হেভিওয়েট নেতা পদ ছাড়ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন। এরই মধ্যে সামনে এসে পড়ল দলের 2 সাংসদের কোন্দল। দুর্নীতি প্রসঙ্গ টেনে চলল কাদা ছোড়াছুড়ি। দলেরই সাংসদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলে তৃণমূলের সব পদ ছাড়লেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ভোটে বিপুল পরাজয়ের পর কালীঘাটের বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন 76 থেকে
পরিচয়, 84 থেকে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ঠিক 10 দিনের মধ্যেই গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল বারাসাত পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? এই যে 5 লাখ টাকা সবাইকার সামনে নিয়ে এসে তো পুরো ভিডিও তো সারা ভারতবর্ষ দেখেছে। তাহলে এবার শ্রমিক ভট্টাচার্য ঠিক করুক কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, ওয়ার্কিং কমিটির সদস্য পদ সহ দলের সব পদ থেকেও ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, যে ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত এবং আমি এটা সমীচীন মনে করিনি। এটা মনে পড়াতে আমি এই পথটা যদি নিজেই এই আক্রমণটাকে প্রতিহত করতে অক্ষম হই বা দলীয় নেতৃত্ব অক্ষম হয়, তাহলে পথটা ধরে রাখা মানে হয় না বলে মনে করে এটা ছেড়ে দিলাম। উনি কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, যে পদে থাকাকালীন মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না বা ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার মানে হয় না। পাশাপাশি আরজিকর কাণ্ড, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সরাসরি সায়ন্তন বসুর কাছে আসব। সায়ন্তন, আপনি শুনলেন যে একেবারে স্পষ্ট করে শ্রমিক ভট্টাচার্য প্রথম আমার সাক্ষাৎকারে যে কথা বলেছিলেন যে একেবারে এরা বিজেপির নয়, বিজেপির ফ্ল্যাগ কিনে গেরুয়া আবির মেখে তৃণমূলেরই পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূলের একটা অংশ। এ তো যার পার্টি অফিস ভাঙা হয়েছে, আগুন লাগানো হয়েছে, তিনি প্রথম দিনই যখন ঘটনা ঘটছে ছবি দেখে আমায় টেক্সট করেছিলেন, আমি দর্শকদের সঙ্গে সঙ্গে অনায়াসে কথা বলেছিলাম। আজকে তো একদম প্রকাশ্যে বলছেন। হ্যাঁ, আমি দেখছিলাম এবং একদম ঠিকই বিষয়টা এসছে। যেটা আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওয়েটিং চিফ মিনিস্টার যেটা বলেছিলেন সেটাই বাস্তব সত্য। দুপুর 2টো অবধি তৃণমূলের কাউন্টিং ক্যাম্পে বসে থেকেছে, তারপরে গেরুয়া আবির মেখে তৃণমূলেরই পার্টি অফিস ভেঙে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভেঙে দিয়েছে। এই প্রমাণ আমাদের কাছে আছে। বিজেপির কোনো কর্মী কার্যকর্তা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার উপর আক্রমণ করেছে, খুব একটা প্রমাণ নেই। 1-2টো ঘটনা বিচ্ছিন্ন হলেও হতে পারে, আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি। কিন্তু 90% বা 99% ক্ষেত্রে যারা এই বিশৃঙ্খলাটা করেছে তারা কেউ বিজেপির কর্মী নয়। 4 তারিখ দুপুর 12টা অবধি তারা তৃণমূলের কাউন্টিং ক্যাম্পে ছিল। দুপুর 2টোর পরে তারা বিজেপি হয়েছে। কেউ তাদের তৎকাল বিজেপি নাম দিয়েছে, কেউ তাদের 4 তারিখের পরে দুপুর 12টার বিজেপি নাম দিয়েছে। তারা বিজেপি খায় না মাথায় দেয় জানে না, তারা শ্যামাপ্রসাদ মুখার্জির বানানটা কোনোদিনও বলতে পারবে না। তার জন্য এই তারা দুর্বৃত্ত, তারা অসামাজিক তত্ত্ব এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দেখেছেন বহু গ্রেপ্তার হয়েছে। এবার এদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এরা তো বিজেপির প্রাইমারি মেম্বারও নয়, এদের বিরুদ্ধে পার্টি কী অ্যাকশন নেবে? পুলিশ ব্যবস্থা নিয়েছে। এবং যেটা আমাদের সুশান্তবাবু বললেন, আমি শুনছিলাম, একদম ঠিক বলেছেন। কসবার যে ঘটনাটা ঘটেছে তাতে বিজেপির কর্মীরা যুক্ত নয়, কিছু অসামাজিক তত্ত্ব, সমাজ বিরোধীরা যারা মূলত তৃণমূল করত, কিছুক্ষণের জন্য বিজেপি হয়েছিল, তারা যুক্ত থেকেছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বেশ, আমার আরও 2 অতিথি আছেন। সমীর রাইচ। প্রথমে আমি সুমন, অরূপ এবং স্বরূপকে আমার ভালোবাসা জানাচ্ছি। আমার খালি ওদের কাছে মানে সেটা কি এই স্বস্তি থেকে যে আমার শোতে যেরকম একেবারে হেড অন যতটা এনার্জি এবং কণ্ঠশক্তি ব্যয় করতে হতো সমীর রাইচকে,
হ্যাঁ, অরূপ চক্রবর্তীর আজকের পর সেটা একটু সমীর রাইচের এনার্জি আর কণ্ঠশক্তি বাঁচবে বলে? না না, তা নয়। অ্যাকচুয়ালি অরূপ ডেফিনেটলি ডিবেট করেছে, তর্ক করেছে, ও নিজেই বলল দলকে ডিফেন্ড করেছি, আমি তারপরে আসছি। কিন্তু অরূপ সুবক্তা এবং ভদ্রলোক। স্বরূপকেও আমি যে স্বরূপকে চিনি, সেই স্বরূপ কি সেটা হয়তো লোকাল লোক জানে, কিন্তু আমার কাছে যেই স্বরূপকে আমি আগে চিনতাম, এইসব মানে তৃণমূলের ও কেউ কেটা হওয়ার আগে, সেই স্বরূপও কিন্তু ভালো মানুষ, কালচারাল ছেলে। এই পূর্বরাগটা আমি অবশ্য জানতাম না। হ্যাঁ হ্যাঁ, তার কারণ ও অর্পিতা ঘোষের ও ভাই। তো দ্বিতীয় কথা হলো, আমার খালি একটাই অবাক লাগে, আমি আমাদের এই অরূপকে বলে দিনের পর দিন বলেছি যে তোরা তো ভাই চুরি করিসনি, আমরা তো কেউ বলিনি তোরা গিয়ে আরজি করে ঘটিয়েছিস, তাহলে তোরা একটা শিক্ষিত ছেলে হয়ে কেন এই দায় নিচ্ছিস? যেটা অরূপ বলল যে আমরা পার্টিকে ডিফেন্ড করেছি। আমার কথা হলো, আমাদের রাজ্যের যারা শিক্ষিত মানুষ অন্ততপক্ষে, তারা খালি পার্টিকে ডিফেন্ড করার জন্য দিনের পর দিন এই অন্যায়গুলোকে কেন তারা সেভ করার চেষ্টা করেছেন? আজকে যেই কথা ওরা দুজন বলছে, সেই কথাগুলো এতদিন বলেনি কেন? এখন বলেছে ভালো কথা, কিন্তু আরেকটা এখানে টুইস্ট রয়েছে। ওরা দুজন বলেছে আমরা এই পোস্ট থেকে রিজাইন করেছি, কিন্তু আমরা তৃণমূল দলে আছি, আমরা কাউন্সিলর আছি। কেন ভাই? তোমরা যদি এখনও না বোঝো যে এই দলটা পশ্চিমবঙ্গের কতটা ক্ষতি করেছে সর্বক্ষেত্রে, তারপরেও যদি বলো আমরা এই দলটাতে আছি, দরকার তোমাদের দল করার দরকার নেই। আমি দাদা হিসেবে ওদের বলছি, তোমাদের যে ব্যক্তিগত ইমেজ সেটা মানুষের কাছে সুন্দরই থাক। তোমরা কেন ওই কুৎসিত যারা তুলেছে দিনের পর দিন, যারা মানুষকে পিটিয়েছে, যারা মানুষের উপরে অবিচার করেছে, অন্যায় করেছে, দিনের পর দিন গ্রামে গঞ্জে যারা মানুষের বাচ্চাদের শিশুদের খাদ্য চুরি করেছে, যারা বরুণ বিশ্বাসের মতো ঘটনার অভিযুক্ত, যারা কামদুনির যারা অভিযুক্ত তাদের বাঁচায়, তাদের হয়ে কেন ভাই কথা বলেছো? এখনই বা কেন বলবে? বেশ, অরূপ। না, আমি প্রথমেই বলছি যে এই মুহূর্তে আমি অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করেছি, কিন্তু আমার কাছে এখনও দুটো পদ রয়েছে। সেটা কোনটা আপদ কোনটা বিপদ আমি জানি না। আমি মুখপাত্র পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি, সেটা আমি ইতিপূর্বেই জানিয়েছি তোমার অন এয়ারও, তোমার দলের মধ্যে এই দুটো পদ রাখা তোমার পক্ষে নিরাপদ তো? না, আমি আসছি। দ্বিতীয় কথা হচ্ছে জনপ্রতিনিধিত্ব। একটা জিনিস সুমন, এটা ঘটনা, আমি চাইলে আমি কালকেই কাউন্সিলর পোস্ট থেকে রিজাইন করতে পারি এবং আমি মানসিকভাবে প্রস্তুত। কিন্তু আমাকে কাউন্সিলর তো শুধু আমার দলের কর্মী সমর্থকরা বানায়নি। কর্মী সমর্থকদের ভোট কত পার্সেন্ট? দলের বাইরে আমার যারা ধরুন বিরোধী মতের, তারা আমাকে ভোট না দিলেও সাধারণ মানুষও তো ভোট দিয়েছেন। কিন্তু যখন আমি জনপ্রতিনিধি, আমি আমার বিরোধী মতেরও জনপ্রতিনিধি। আমি এরকম জনপ্রতিনিধি নই যে আমাকে একটা ধর্মীয় সম্প্রদায়ের মানুষ ভোট দেয়নি বলে আমি তাকে সার্টিফিকেট দেবো না। আমি এই জনপ্রতিনিধিত্বে বিশ্বাস করি না। আমার কাছে আমার বিরোধী মতের যারা, আজকেও সকালবেলা আমার অফিসে প্রতিদিন আপনি জানেন যে জনপ্রতিনিধির অফিসে অসংখ্য মানুষ সইয়ের জন্য আসেন। আমি অল্টারনেটিভ যেহেতু এই পরিস্থিতিতে সেই মানুষগুলো যাতে বিপাকে না পড়েন, তাদের কাজটা যাতে আটকে না যায়, আমি খুব জলদি অল্টারনেটিভ ব্যবস্থা করতে, আমি আজকেই কমিশনারকে মিট করেছি, সেক্রেটারির সাথে কথা বলেছি। অল্টারনেটিভ কি ব্যবস্থা আছে আমি তাদের সাথেও আলোচনা করেছি। যেই মুহূর্তে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমার পদের মোহ নেই, আমি যতটুকু জানি স্বরূপেরও পদের মোহ নেই। পদের মোহ থাকলে আজকে অন্তত এখানে এসে এটা বলতুম না। এক, দ্বিতীয় কথা, ঠিক যতক্ষণ আমি পার্টির সোলজার, আমি পার্টির ডিসিপ্লিন মেনে চলবো। আজকে আপনি বলতেই পারেন ভোটে হারার পর কেন বলছি, ঠিক এই বলার অধিকার আপনার আছে, কিন্তু এটাও তো ঘটনা। আজকে দিনের পর দিন যখন আমরা ডিফেন্ড করেছি, আমি আমার আজকে সুমন জানে ঘটনাটা, আমি 17ই মার্চ যেদিনকে আমাদের ক্যান্ডিডেচার ডিক্লেয়ার হয়েছে, আমি নাম করে বলছি না, আমি আমার মানে সুমনের সেদিনকে যুক্তিতক্কের শো ছিল, যুক্তিতক্কের শোতে আমি আমার মন খারাপ, দল তো আমাকে রিকগনিশন দেয়নি, তারপরও এসে দলের হয়ে কথা বলে ওই শোতে ওই চেয়ারে বসে ওখান থেকে রেজিগনেশন টাইপ করে আমি দলের নেতৃত্বের কাছে পাঠিয়েছি। কিন্তু তারপরে মুখ খুলিনি। আপনি বলতে পারেন কেন মুখ খুলিনি? আমি চাইনি নির্বাচনের মুখে দলকে বিড়ম্বনায় ফেলতে। যে দলের জন্য আজকে তো আমি মুখপাত্র হয়েছি দলের জন্যই, নির্বাচনের মুখে দলকে বিড়ম্বনায় ফেলাটাও বোধহয় দলীয় অনুশাসন মানা কর্মীর জন্য সমীচীন হতো না। দিনের শেষে যেইটুকু স্বীকৃতি হয়েছে সেটা তো মমতা ব্যানার্জির দল করি বলেই হয়েছে। আজকে খারাপ সময় শুধু মানে ভালো সময়ের খিটটুকু নিয়ে চলে যাব, খারাপ সময়ের দায়িত্বটা নেব না, সেটা হলো সুবিধাবাদী অবস্থান হতো। আমি আবারও বলছি, জনপ্রতিনিধিত্বের পদটা ছাড়তেও আমার দ্বিরুক্তি নেই। আমি আজকেই সেটা নিয়ে কথা বলেছি যে এই মুহূর্তে আমি জানতে পারবো যে অল্টারনেটিভ ব্যবস্থা হয়েছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি সেখান থেকে করে দিই। বেশ, আমি এখানে শুধু যোগ করব, যেহেতু ও আমায় রেফার করলো, আমরা একটু
বিশেষ করে আমি তো ব্যক্তিগতভাবে আজকে বলতে কোনো দ্বিধা নেই, বিস্মিত হয়েছিলাম। বিশ্বাস করুন, একবারে সেন দৃষ্টি রেখেছিলাম যে অরূপ চক্রবর্তী ওখানে বসে তার পদত্যাগপত্র টাইপ করছিল, সেই অরূপ চক্রবর্তী যখন উঠে 10 হাত দূরে গিয়ে পোডিয়ামে বলছে তার মধ্যে কতটা তৃণমূলত্ব থাকে। এবং মানে বলতে আজ কোনো দ্বিধা নেই, অরূপ 100-এ আমায় যদি মার্কিং করতে হয় সেই দিনের সেই শো আপনারা ইউটিউবেও দেখতে পারেন, 100-এ 200 দেওয়ার মতো বলেছিল, এতটাই জোরের সঙ্গে। এবং কেউ কল্পনাও করতে পারবে না যে পোডিয়ামে বলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অরূপ চক্রবর্তী তার 5 মিনিট আগে ওই চেয়ারে বসে ওই যুক্ততর্কের মঞ্চ থেকে দলের সঙ্গে তার তীব্র একটা মানবিমানের প্রক্রিয়া চলছে, বা আমি বলবো যে সম্পর্ক বিচ্ছিন্ন করার অফার বা সিদ্ধান্ত তার দিক থেকে জানানো হচ্ছে। ও উঠে যখন পোডিয়ামে বলেছিল তখন ইনফ্যাক্ট মানে সেই অনুষ্ঠানের অন্যতম সেরা বক্তা ছিল সেদিন অরূপ চক্রবর্তী। হ্যাঁ, আমি একটা পয়েন্ট অরূপদার ক্ষেত্রে অ্যাড করতে চাই। আমি তো অরূপদাকে বহু বছর চিনি, আমরা একজন দুজনকে বহু বছর জানি, সবই ঠিক আছে, কিন্তু অরূপদা আজকে যে ভালো ভালো কথাগুলো বলছেন, মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করতেন, একদিনও বিজেপির কোনো বিধায়ক বা সাংসদকে ডাকেননি কোথাও। তখন অরূপদা কেন এটা প্রকাশ্যে যদি নাও বলতে পারেন, পার্টির মধ্যে প্রসঙ্গ তুলেছেন, কাউন্সিলর হিসেবে কর্পোরেশনে তুলেছেন। আজকে তৃণমূল হেরে গেছে, যেটা তখন অবিশ্বাস্য ছিল, কেউ ভাবতে পারতো না তৃণমূলও হারতে পারে। আজকে তৃণমূল হেরে গেছে, ওনার পক্ষে, অরূপদার পক্ষে বা বাকি অন্যদের পক্ষে বলা খুব সুবিধা হচ্ছে, কারণ মোটামুটি যারা একটু রাজনীতি বোঝেন তৃণমূলের আর ভবিষ্যৎ নেই, এটা সবাই আন্দাজ করতে পারছেন। অরূপদার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমাদের একটা অভিমান আছে। আপনি কর্পোরেশনের কর্পোরেটর দীর্ঘদিনের, কেন এই প্রসঙ্গ তোলেননি যে প্রশাসনিক সভা হয়, বিজেপির কোনো সাংসদ বিধায়ক কেন ডাক পান না? আজকের প্রশাসনিক সভা হচ্ছে, বিধায়করা যাচ্ছেন, বিরোধী দলের অনেকে যাচ্ছেন না, সাংসদ যাচ্ছেন যাকে ডাকা হচ্ছে। একটা তো টোকেন প্রেজেন্সের দরকার ছিল। আমি আপনাকে উত্তরটা দিচ্ছি সায়ন্তন, আপনি পুরোটা হয়তো জানেন না, বা আপনি এর আগের সেগমেন্টে আমার বক্তব্যটা শোনেননি। আমি কিন্তু এর আগের সেগমেন্টেও বলেছি রাজনৈতিক সংস্কৃতিটা নষ্ট হয়ে গিয়েছিল। কোন কোন রেফারেন্স এনেছি আপনি পরে রিপিটে দেখে নেবেন। দ্বিতীয় কথা, আজকে আমার এখনো মনে পড়ছে সম্ভবত একটি প্রশাসনিক সভায় খগেন মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছিল শিলিগুড়িতে, উত্তরবঙ্গে, এবং সেটা নিয়েও তখন খগেন মুর্মুকে আপনাদের দলেরই একটা অংশ দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে রাজনৈতিক পারস্পরিক মানে একটা মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু একটা মানুষ মানুষের সাথে কথা বলুন। আমি একটা উদাহরণ দিই আপনাকে। সজল আমার সতীর্থ পুরো প্রতিনিধি, কলকাতা পুরসভায় বিজেপির আজকেও এমএলএ হয়েছে, নেবুতলা পার্কের পুজোটাও করে। যেবারও রাম মন্দির করেছে আমি মতাদর্শগত কারণে যাইনি, কিন্তু সজল একবার ওই লাইটিং দিয়ে ডোম দিয়ে পুজো করেছিল, সুন্দর পুজো। আর আমি আমার এক বন্ধুর ছেলে বাচ্চা ছিল, ও বায়না করেছে আমি চল নিয়ে যাই। কেন আমি সজলের পুজো বলে পরিচিত সেই পুজোয় গেছি, তার জন্য আমাকে বিজেপি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এই যে স্বাভাবিক সৌজন্যের সংস্কৃতি হারিয়ে গেছে। তো আজকে একটা শোয়ের মাঝখানে সুমন জানে কিভাবে ভাইরাল করা হয়েছে যে একটা সিপিএম এর মুখপাত্র ছিল শতরূপ ঘোষ, ও আমাকে আক্রমণ করে, মানে আমার দলকে আক্রমণ করে একটা স্টেটমেন্ট রাখছে। আমি তরুণজ্যোতি হাত তুলেছে, আমি তরুণজ্যোতিকে ঠিক এভাবে বলছি এটা আমার দলের জন্য বলছে, এটা আমি উত্তর দেবো। এই যে তরুণজ্যোতিকে আমি আঙুলটা স্পর্শ করেছি, সেটা নিয়ে সমাজ মাধ্যমে ভাইরাল করাচ্ছে। দেখেছো তৃণমূল বিজেপি সেটিং? এই আজকে এই রাজনৈতিক এই যে একটা কলুষিত পরিবেশ না, এটা আমরাও তার থেকে বিরত হতে পারিনি, আমরাও এই দায়টা এড়াতে পারি না। আজকে যে কথা আপনি বলছেন, আমি তো ওপেন বলেছি যে আজকে মুখ্যমন্ত্রী যেটা করেছেন এটা তো সদর্থক ভূমিকা। কেন গণতন্ত্র, আমরা তো বলি হাউস বিলংস টু অপোজিশন। আজকে যেটা মুখ্যমন্ত্রী ডেকেছেন তার বৈঠকে যদি সাংসদ বিধায়করা যান, তাতে তো চেয়ারম্যান বাউসুদের কথা ধার করেই তারা বলতে হবে এটা থাউজেন্ড ফ্লাওয়ার ব্লুম। একদম। একটা শুধু আমি যোগ করব, সেটা হচ্ছে এক হচ্ছে দল এবং দল যে সংস্কৃতি প্রচার করে তাতে রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়, কিন্তু মুখ্যমন্ত্রী যে সভাটা দেখেন সেটা প্রশাসনিক সভা। আমি বলছি দল তার আদর্শ তার মতাদর্শ ঠিক ভুল গোল্লায় যেতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী সবার গোটা রাজ্যের, যার ফলে সেই প্রশাসনিক সভায় সবাইকে ডাকাটা এটা কিন্তু প্রশাসক হিসেবে রাজধর্মের অংশ, শুধু নৈতিক দিক থেকে নয়, এটা প্রশাসকের কর্তব্য। হ্যাঁ না, আমি সুমিত্রার কথার উত্তরটা দিই। সুমিত্রা যেটা বললেন যে আজকে কেন মুখ খুলছেন, আগে কেন বলেন, সুমিত্রার নিশ্চয়ই খেয়াল আছে গত 15 বছরে আমাকে যতটা না অন্য রাজনৈতিক দলের সঙ্গে লড়তে হয়েছে, তার চেয়ে বেশি লড়তে হয়েছে আমার নিজের দলের সঙ্গে, একটা অংশের সঙ্গে, এবং তার জন্য বারংবার আমাকে অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে। আপনারা জানেন, আপনি সুমিত্রা আমার সঙ্গে 2011 সালে আমি সুমিত্রাকে পল্লব কীর্তনিয়া, সনাতন নিন্দা এই সমস্ত লোকগুলোকে খুঁজে খুঁজে সব তৃণমূলের পক্ষে মিটিং করাতাম। সুমিত্রা আমাদের হয়ে কসবায় অনেক মিটিং করে গেছিল, সে জায়গায় যাচ্ছি না। দেখুন, প্রতিবাদ আমরা করেছি, যে জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছি তার জন্য অনেক সাফার আমায় করতে হয়েছে।
আমি সাউথ ক্যালকাটার যুব প্রেসিডেন্ট হয়েছিলাম, মেয়াদ ছিল 3 মাস। আমি রাজ্যের সেবা দলের চেয়ারম্যান হয়েছিলাম, মেয়াদ ছিল 6 মাস। আমি এমআইসি হয়েছিলাম কলকাতা পৌরসভার, মেয়াদ ছিল 2 বছর। আমাকে অনেক সাফার করতে হয়েছে, কিন্তু দল করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জায়গায় রেখে দল করি, যার জন্য প্রতিবাদের যে জায়গাটা ছিল, যেটা আপনি আজকে বলছেন, সেই জায়গাটা ওখানে ছিল না, সেটা বলতে পারিনি আমরা, মানে বলার পরিবেশ ছিল না, বলতে পারিনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা বলিনি, আমরা বলেছি, অনেক কথাই বলেছি, এবং তার জন্য অনেক বিড়ম্বনা আমাদের সহ্য করতে। আরেকটা জিনিস বলছি, তুমি একটা ঘটনার সাক্ষী, আমি বলি এই প্রসঙ্গে, তোমার মনে থাকবে আমি তো বলছি যে দ্বিধানীয় আরজি করকে তো ডিফেন্ড করেছি দলকে। তারপরে যেই মুহূর্তে দলের মিডিয়া সেলের দায়িত্ব চেঞ্জ হলো, সবার আগে বহিষ্কার করা হলো কাকে? এই অরূপ চক্রবর্তীকে, যে অল আউট মমতা ব্যানার্জির হয়ে লড়লো গোটা এপিসোডে। সবার আগে বহিষ্কার কাকে করতে হলো? ব্যান কাকে করে? এবিপি আনন্দ সহ সমস্ত চ্যানেলকে অফিসিয়ালি টেক্সট করে জানিয়ে দেওয়া হলো যেন অরূপ চক্রবর্তী চ্যানেলে না যায়। এই দিন তো আমাদের দেখতে হয়েছে। আজকে তারা কোথায়? আজকে যারা সেদিনকে ওই টেক্সটগুলো করেছিল, সেই ডানকান বাকানরা কোথায় আজকে? তারা তো পালিয়ে গেছে সবার আগে। আজকেও আমরা মাটি কামড়ে বসে রয়েছি, কর্মীগুলোকে চেষ্টা করছি বাড়িতে ফেরানোর। বহু ঘটনা আমায় সাক্ষী মানছে। আরেকটা ও মানার আগেই আমি বলে রাখছি, যেটা আমি আজকে বলবো না, ভবিষ্যতে কখনো বলবো। ওই যে যুক্তিতক্কের মঞ্চে যে ঘটনাটা হয়েছিল, ওর একটা পরবর্তী অধ্যায়, পরবর্তী পর্যায়েও আছে, কিন্তু সেটা আজকে তোলা থাক, একদিনে সমস্ত এক্সক্লুসিভ দেওয়া ঠিক নয়। শুভময়দা। শুনবাবু, মানে আমরা রাজনৈতিক পথ পরিবর্তনের কথা আমাদের জেনারেলাইজড ওয়েতে আসতে হবে, এবং অরূপবাবুর সঙ্গে তো প্রচুর আলোচনা হয়েছে, অত্যন্ত সুবক্তা, এবং আজকেও মানে এই আলোচনায় বারবার করে যদি অরূপবাবু বা স্বরূপবাবুর কথা ব্যক্তিগতভাবে আসে, তাহলে আলোচনাটা হয়তো অনেকটা ছোট হয়ে যাবে পরিধিটা। তবে অরূপবাবু আজকে যখন বলছেন তৃণমূল বললে ছেড়ে দিতে পারি, আমার বারবার মনে হচ্ছিল সেই গানটার কথা, যদি বলো আরি তোমাকেও ছেড়ে দিতে পারি। তবে অন্যদিকে আমি আমার একটা লাইনটা বলে দিন আমার জন্য, যদি বলো কোনো আমি রাখবো না, ওটা আপনি বলবেন। তা বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম, শুনুনবাবু, আপনার এখানটায় তো খুব ঠান্ডা থাকে, তা আমার একটা নোংরা জ্যাকেট আছে আর কি। তা আজকে বেরোনোর সময় দেখলাম যে বাড়ির লোক মনে করেছে যে ওটা এমনই গন্ধ হয়েছে বা ওটার রঙটা এমন হয়েছে যে ওটা সাবান জলে চুবিয়ে রেখে দিয়েছে। তা আমি আজকে পরে আসতে পারিনি সেই জন্যে। তা এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ওটা পরিষ্কারভাবে কাঁচা টাচা হলে শুকিয়ে ওটা পরেই আসবো, নাকি অন্য আরেকটা জ্যাকেট কিনবো বা জোগাড় করার চেষ্টা করবো। ওয়াশিং মেশিনে না বালতিতে, সেটা ঠিক করতে হবে। এবার এই যে রাজনৈতিক ভাবনার যে এটাকে যদি আমরা জেনারেলাইজড একটা জায়গায় নিয়ে গিয়ে ফেলি, তাহলে হচ্ছে আমরা বহুবার আলোচনা করেছি, অরূপবাবুও ছিলেন, আপনারাও শুনেছেন বিভিন্ন সময়, যে তৃণমূল কংগ্রেস দলটা যেহেতু মতাদর্শের ভিত্তিতে নয়, যেমন বিজেপি, সিপিআইএম, এমনকি কংগ্রেস দল যাদেরও আমরা মধ্যপন্থী বা একটু বাদিক ঘেঁষা বলতে পারি, তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে সরানোর জন্য একটা দল, এবং যে দলটিতে অতি বামপন্থী থেকে একেবারে অতি দক্ষিণপন্থী মানুষ একসঙ্গে থেকেছেন, কোনো মতাদর্শ গড়ে ওঠেনি। সিপিআইএমকে সরানোটা তাদের উদ্দেশ্য ছিল, সফল হয়েছে। কার রাজনৈতিক উদ্দেশ্য সফল হয়েছে? যারা বিজেপি যেমন তারা চায় বামপন্থীরা কম আসন পাক, খুব স্বাভাবিক, বামপন্থীরাও চায়। ফলে তৃণমূল কংগ্রেসের কিন্তু এমন কোনো একটা মতাদর্শগত বাঁধন নেই যে জায়গায় এই মানুষগুলিকে তৃণমূল কংগ্রেসে থাকতে হবে। ফলে আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি, যারা রাজনীতির ছাত্র, যারা রাজনীতির সামনেটা দেখতে চাই, ভুল করি বহুবার, দেখতে চাই যে তৃণমূল কংগ্রেসের কি দাঁড়ায়, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী কে হন, কত ভোট পান। ফলে প্রশ্নটা অরূপবাবু স্বরূপবাবুর চেয়ে আরও অনেক বিস্তৃত, যে তৃণমূল কংগ্রেস যদি না থাকে তাহলে এই মানুষগুলোকে সিপিএম নেবে না, কংগ্রেসে তাদের যাওয়ার সুযোগ আছে, বিজেপিতে তাদের যাওয়ার সুযোগ আছে, নতুন দল গড়ার সুযোগ আছে। সুতরাং আমাদের কাছে আগামী দিনগুলোতে যে মূল প্রশ্নটা আসবে, যেটা ব্যক্তিগত প্রশ্ন নয়, যে প্রশ্নটা হচ্ছে যে তারা কি করছেন, এবং এক একটি ব্যক্তি মানুষ তার যে রাজনৈতিক ভাবনা তার সঙ্গে মিলেই তো দল হয়। সায়ন্তন বাবুদের দল বা সিপিএম বা তৃণমূল, প্রত্যেকটি দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে, তার সুবিধে অসুবিধে আছে, আবার একটা দল বদলও আছে। এবার একটা দল যখন ভাঙছে, অর্থাৎ নিউক্লিয়ার যেমন দুটো জিনিস হয়, আপনি দেখবেন নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন নিউট্রন একসঙ্গে চেপে থাকে, ফলে একটা দল এক জায়গায় থাকতে পারে। আবার এমন অনেক ঘটনা ঘটে বাইরের থেকে, একটা সামান্য ঘটনা ঘটার পর সেটাই কিন্তু নিউক্লিয়ার ফিউশন বা ফিশন, এই ধরনের যে আলোচনাগুলো, একটা বিরাট বিস্ফোরণ হয়। এবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটা কিন্তু আমরা গেস করেছিলাম, আগামী দিনে এখন যেটা গেস করতে পারছি না, যে তৃণমূল কংগ্রেস যদি ডিসইন্টিগ্রেটেড হয় তাহলে কিভাবে কোন মানুষ বা কোন দল কোন কোন দলে যাচ্ছেন,
কোন জায়গাটা নিচ্ছেন। এমন হতে পারে আবার অরূপবাবুরা নতুন তৃণমূল কংগ্রেস রাখলেন এবং সেখানে অরূপবাবুরা নেতা হলেন। আমি আবার বলছি, অরূপবাবুটা কিন্তু একটা এক্সাম্পল মাত্র, কিন্তু সাধারণভাবে সামনের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঠিক কি হতে চলেছে সেটা নির্ভর করবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ডিসইন্টিগ্রেশন। এবং শেষ কথা যেটা, সেটা হচ্ছে মতাদর্শ না থাকলেও একটা দল সৎ থাকতে পারে। ফলে সময়ের যে জায়গাটা, বেলা 12টা 4 মে, যেটা সায়ন্তনবাবু দুটো বললেন একটু, যাই হোক সমীপবাবু 12টা বলেছেন, এই যে বেলা 12টার আগে এবং পরে এই যে ক্যালকুলাস এলো কেন? সময়ের সঙ্গে স্পেস এবং মানুষ তাদের যে পরিবর্তন, তলায় যে ওই ডেল-টি ডেল-এক্স এগুলো দিয়ে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, একটা সময় থেকে অন্য সময় যাওয়া, এই পরিবর্তন থাকবে বলে না তো ক্যালকুলাসের দরকারই হতো না। ফলে এটা যেটা আমরা দেখছি, এটাকে বলে রাজনীতির কলনবিদ্যা, এবং এটা আমরা আগামী দিনে নজর রাখবো কি হতে চলেছে। একদম। আমি শুধু যেটা শুভময়দা গেস করতে পারেননি, মানে তথ্য ছিল না বলে, সেটা হচ্ছে এই মুহূর্তেই গোটা আলোচনাটা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় দেখছেন এবং তিনি এই স্টুডিওতে এই আলোচনায় যোগও দিয়েছেন। আমি সরাসরি একবার সুখেন্দুদার কাছে, বুলুদার কাছে যেতে চাইব, কিন্তু তার আগে আমি অরূপের উত্তরে আসব, তারপর সরাসরি, তার কারণ সুখেন্দু শেখর রায় কালকে তার এক্স হ্যান্ডেলে একটা বাক্য লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের পরিস্থিতি শেষ করে দিল। এবং সুখেন্দু শেখর রায়ের একটা টানাপোড়েনের অতীতও আছে। মানে একদিকে যেমন 3 বারের এমপি, 2011 সাল থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ, যার কার্য 3য় টার্ম চলছে, এখনও 2029 সাল অবধি সুখেন্দু শেখর রায়ের টার্ম আছে, কিন্তু আরজিকর পরবর্তী সময় সম্পূর্ণ অন্য আরেকজন সুখেন্দু শেখর রায়ের পরিচয় আমরা পেয়েছি। আমি সরাসরি বুলুদার কাছে চলে যাব। বুলুদা, প্রথম প্রশ্ন হচ্ছে যে ধরুন আরজিকরের ঘটনায় আপনি একেবারে প্রকাশ্যে মুখ খুলেছিলেন, আমার সেই স্টিল ছবিটা আজকে মোবাইলেই দেখতে পেলাম, যে একেবারে আপনি একা মোমবাতি নিয়ে দিনের পর দিন সেই ছবিতে দেখতে পাচ্ছি, যে তখন আমরা লাইভ বহুবার আপনার সঙ্গে কথাও বলেছিলাম, যে একেবারে সরাসরি আপনি মুখ খুলেছিলেন এবং অন ক্যামেরা দেখছিলাম আপনি প্রশ্ন করেছিলেন যে সিপি এবং প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানাতে হবে যে ওই আত্মহত্যার গল্প অভয়ার বাড়িতে যা রটানো হয়েছিল সেটা কারা রটিয়েছিল। তারপর আপনাকে দিনের পর দিন আমরা খবর করেছি দুবার পুলিশ হাজিরার নোটিশ পাঠায় এবং আপনি গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং এই মুহূর্তে আপনি লিখছেন পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যের পরিস্থিতি শেষ করে দিল। একটু যদি ব্যাখ্যা করেন আপনার এই মুহূর্তে অবস্থানটা কি? আমি গতকাল যে এক্স হ্যান্ডেলে যেটা লিখেছি, আমি এই পরিস্থিতিটা কিন্তু ফিল করতে পেরেছিলাম অনেক আগে থেকে, এবং যদি প্রথম থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হতো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, তাহলে হয়তো এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। কিন্তু যখন আরজিকর ঘটল, সেটা আমার দেখে মনে হলো, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, আমার আগামী বছর রাজনীতিতে 60 বছর পূর্ণ হবে, এই প্রায় 6 দশকের অভিজ্ঞতা থেকে আমার মনে হলো যে এইরকম একটা জনবিস্ফোরণ সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে পশ্চিমবাংলায় আমার মনে পড়ে না আর কখনো ঘটেছে। সুতরাং আমি চুপ করে থাকিনি, আমি দেখলাম যে এটা উপযুক্ত সময় দলকে একটা বার্তা দেওয়া, যে দলের মধ্য থেকেও একটা প্রতিবাদী কণ্ঠ উঠুক, এবং দল যদি মনে করে যে এই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে গেলে যারা রাস্তায় নামছে তাদেরকে, তাদের যে জ্বালাটা, সেই জ্বালাটা দূর করবার জন্য কি কি উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে, যদি তড়িঘড়ি সেটা করা যেত, তাহলে মনে হয় আমরা খানিকটা হলেও সামাল দিতে পারতাম। মুশকিল যেটা হচ্ছে যে শাসন ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়ে গেছিল কিছু মানুষের হাতে, যারা ধরাকে ছড়া জ্ঞান করছে। গণতন্ত্রের মানুষ ছাড়া কোনো কথা নেই, মানুষকে বাদ দিয়ে গণতন্ত্র কিছু হয় না। এই সত্যটাকে আমরা ভুলে গেলাম, ক্ষমতা আমাদেরকে ভুলিয়ে দিল। এক ধরনের সুবিধেবাদী এবং সুবিধেভোগী লোক, তারা দলটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো এমনভাবে, যেখানে রাজনৈতিক নেতৃত্বে যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে, তারা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেল।
নইলে আমাদের তৃণমূল কংগ্রেস দলের যে সাংগঠনিক চেহারা ছিল তৃণমূল স্তর থেকে অর্থাৎ পঞ্চায়েত স্তর থেকে শুরু করে লোকসভা স্তর পর্যন্ত ত্রিস্তরীয় যে ব্যবস্থা আমাদের সর্বক্ষেত্রে যে দুর্দান্ত সাংগঠনিক ক্ষমতা বা কাঠামো তৈরি করা সম্ভব হয়েছিল, তারা সকলে আস্তে আস্তে কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। সেখানে সেই জায়গাগুলো পরিসরগুলো দখল নিচ্ছে কতগুলো ভাড়াটে সেনা, একটা কোম্পানি, একটা কর্পোরেট, একটা মার্কেটিং অর্গানাইজেশন। গণতন্ত্রে এটা হয় না, এদের সাহায্য দরকার পড়তে পারে, সেটার একটা সীমিত অবস্থার জন্য সীমিত কারণে বিভিন্ন সাংগঠনিক বা অন্যান্য এই ধরনের সংস্থার সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু তারা যদি দলকে পরিচালনার দায়িত্ব নিয়ে নেয়। উই আর গেটিং ইউ ক্লিয়ার। আপনি ভাড়াটে সেনা মানে আইপ্যাক মিন করছেন, কিন্তু আমি আপনার 2-3টে বাক্য আগে যদি ফিরি, আপনি বলছেন যে সুবিধেভোগীদের নিয়ন্ত্রণে চলে গেছিল। আমি বলছি তৃণমূল দল তো একেবারে শীর্ষ স্তরের নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমি বলছি যে তাহলে তো আমায় বলতে হবে যে তাহলে আপনি স্পষ্ট করে বলুন কারা সুবিধেভোগী, কারণ আর কেউ তো নিয়ন্ত্রণ করতে বলে আমরা অন্তত জানি না। কারা সুবিধেভোগী এটা পাড়ায় পাড়ায়, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা থেকে শুরু করে বিধানসভা এলাকায়, সংসদীয় এলাকায় সমস্ত মানুষ চোখের সামনে দেখেছেন। এটা তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই, মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন যে গ্রামের সবচেয়ে বড় বাড়িটা পঞ্চায়েত প্রধানের। দেখতে পাচ্ছেন দুদিন আগে যে ছেলেটি চায়ের দোকানে বসে আড্ডা দিত, সে আজকে স্করপিও চালিয়ে একটা এসইউভি চাপিয়ে চলে যাচ্ছে, গলায় মেয়েদের চেয়েও ভারী ভারী গলায় সোনার চেন, 10 আঙুলে 10 রকমের হীরের আংটি, এগুলো তো মানুষ চোখে দেখছেন। একদম মানুষ চোখে দেখছেন, কিন্তু আমি বলছি জেলায় জেলায় এই এক ছবি, এটা কালীঘাট বা ক্যামাক স্ট্রিট জানতো না আপনি বলছেন? মানে এই ছবি আপনি যথার্থ বলেছেন, এ তো সর্বত্র জেলায় জেলায় পাড়ায় পাড়ায়, কিন্তু সেই ছবি বছরের পর বছর একটা ছবি চললো, কেউ জানলো না। না, কেউ জানলো না, এটা তো ভাবার কোনো কারণই নেই। সবাই জানে, সবাই দেখতে পাচ্ছে। ব্যতিক্রমী মানুষও প্রচুর ছিল, সবাই যে ওই রকম সুবিধাবাদী হয়ে গেছিল তা তো নয়, ব্যতিক্রমীও ছিল। আমি ব্যতিক্রমীদের কথা বলছি, কিন্তু একটা বিরাট অংশ তারা যখন দেখলো যে আমার রাজনৈতিক কোনো কর্মসূচি আমার কাছে আর নেই, কারণ আমরা বিরোধী পরিসর বলে কিছু রাখিনি। সিপিএম শূন্য হয়ে গেল, কংগ্রেস শূন্য হয়ে গেল। যদি বিজেপি জিতলো, সেখান থেকে আমরা কটা এমএলএ ভাঙিয়ে নিয়ে আসা যায় সেই প্রতিযোগিতায় নেমে পড়লাম। কে কটা এমএলএকে ভাঙিয়ে নিয়ে আসতে পারে, কাউন্সিলরকে ভাঙিয়ে নিয়ে আসতে পারে, তাদের পতাকা হাতে তুলে দেওয়া হচ্ছে, তার জন্য আমাদেরকে প্রেস কনফারেন্সে গিয়ে বসতে হচ্ছে পতাকা তুলে দেওয়ার জন্য। এই যে একটা সংস্কৃতি গড়ে উঠলো, এটাকে আমি অপসংস্কৃতি মনে করি। এই অপসংস্কৃতিতে যে গড়ে উঠলো দলের মধ্যে, এটা হচ্ছে আমাদের সংগঠনকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে দিল। এইবার আমি আরজি কর্তাতে ফোকাস করছি, কারণ আপনার সময় কম। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে আরজি করার সময় মানুষের চোখের ভাষাটা দেখলাম। কেউ তো বক্তৃতা দিচ্ছিল না, তাদের রিক্লেম দ্য নাইট, রাত দখল, 2টো শব্দ, আর বিচার চাই, 2টো শব্দ। এই 4টা শব্দ পুরো রাজনৈতিক পরিমণ্ডলটাকে পাল্টে দিল। তা আমি বুঝতে পারলাম, বাকিরা বুঝতে পারলো না এটা তো নয়, এমন তো নয় যে বাকিরা বুঝতে পারেননি। বাকিরা অনেকেই বুঝতে পেরেছেন, কিন্তু হয়তো সাহস করে মুখ খোলেননি কোনো কারণে। আমি সাহস করে মুখ খুলেছিলাম, মুষ্টিময় কয়েকজনকে নিয়ে ধর্ণা দিয়েছি, প্রচণ্ড অসুস্থ। তারপরে আমার প্রতি কী মানসিক নির্যাতন হলো সেটা আপনি বললেন, আমি এটা নিয়ে আর বিস্তারিত যেতে চাই না, কিন্তু সবাই জানে। আমার খারাপ লাগলো যে আমি যে একটা সিচুয়েশনটা বুঝতে পেরে একটা ওপেনিং দিলাম, একটা কিউ দিলাম দলকে, দল সেটা গ্রহণ করলো না। দল উল্টো আমাকে কিভাবে সায়স্তা করা যায় পুলিশকে দিয়ে। আমি দলের শাসক দলের সাংসদ, একটা সাইবার সেলের ওসি আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। আমি ওর বিরুদ্ধে রাজ্যসভায় প্রিভিলেজ এনে ওর চাকরিটার ব্যবস্থা করতে পারতাম, কিন্তু দ্যাট ইজ এ লং রান প্রসেস। আমাকে ইমিডিয়েটলি বাঁচতে হবে। আমি অত্যন্ত অসুস্থ তখন। আমি আমার মেয়েকে পাঠিয়ে, দাদার কাছে পাঠিয়ে, আমার দাদা হাইকোর্টের লয়ার করে, আমি যাই হোক আরও কিছু আমার বন্ধু লয়ার, ওটা হলো হাইকোর্টে। তারপর তোর বলা হলো, আমি সেটা একটা ওদের গায়ে বেশি জ্বালা ধরলো। কারণ পুলিশ কমিশনার, আচ্ছা পুলিশ কমিশনারের দায়িত্ব নেই এই ঘটনাটাতে? আপনার কি মনে হয়? আপনি এতকালের প্রবীণ সাংবাদিক, আপনি বহু ঘটনা নিয়ে বহু আপনি অনুষ্ঠান করেছেন, আপনার কি মনে হয় না
যে আরজি করে ঘটনাতে যদি প্রথমে কাউকে দায়ী করা হয় তাকে সেটা পুলিশ কমিশনারের করতে হবে। হোয়াট হেল হি ওয়াজ ডুইং। ঠিক, কিন্তু তার পরের প্রশ্নটাই হবে যে তৎকালীন পুলিশ মন্ত্রীরও দায়িত্ব আছে, কমিশনারের তো ডেফিনেটলি আছে, পুলিশ মন্ত্রীরও দায়িত্ব ছিল। শোনো, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনাকে আমি একটা বলি, সরকার নীতি নির্ধারণ করে, প্রশাসন চালায় প্রশাসক যারা তারা। সুতরাং প্রাথমিক দায়িত্ব হচ্ছে যারা প্রশাসন চালাচ্ছে তারা। সেই ব্যুরোক্রেসি, আমাদের দেশে ব্যুরোক্রেসি হচ্ছে অল পাওয়ারফুল। বুলুদা, এটা আমি আর আপনি কি করে একমত হব যে সাংসদ, একজন দলের শাসক দলের সাংসদের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ? কোন পুলিশ কমিশনের ঘাড়ে আগের জামানায় 15 বছরে এতগুলো মাথা ছিল যে পলিটিক্যাল উইলের ছাড়া, পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া এই জিনিস হতে পারে? এ কেউ বিশ্বাস করবে এই বঙ্গের? দেখুন, এটা তো এখন একটা মানে কি বলবো, বিস্তৃত অধ্যায়, হ্যাঁ, ফরগটন চ্যাপ্টার। এটা নিয়ে আর পোস্টমর্টম করে ছেড়ে দিন। বেশ বেশ বেশ, কিন্তু আমি বলতে চাইছি যে এই যে আমি বলছি আরজি করে ঘটনা ওয়াজ দ্য আই ওপেনার। এটা ছিল রাইটিং অন দ্য ওয়াল। সারা দেশের, রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ, সারা পৃথিবীতে যেখানে যেখানে ভারতীয়রা আছে সবাই এটার প্রতিবাদে নেমে পড়লেন তাদের সাধ্য মতো। একটা বিশাল বার্তা আমার সরকারকে এবং প্রশাসনকে। তারপরেও আমরা দেওয়াল ভাঙছি, তারপরে প্রমাণ লোপাটের চেষ্টা করছি, তারপরে কাউকে সাসপেন্ড করছি না। যদি সিবিআই এসে ওসিকে ধরছে তো সেই ওসির ফ্যামিলিতে গিয়ে সান্ত্বনা দিচ্ছি, দল বেঁধে গিয়ে লালবাজারে উপরতলার লোকেরা গিয়ে চিন্তা করবেন না, আপনার স্বামী ঠিক আছে, ভালো থাকবে, আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং তিনি কিছুদিন পরে পেয়ে গেলেন, বেল পেয়ে গেলেন। তো এই যে প্রক্রিয়াটা কোনো মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। পার্ক স্ট্রিট থেকে এই ধরনের নারী নির্যাতনের যে ঘটনাগুলো একটার পর একটা ঘটেছে, সেটা গিয়ে কালমিনেট করলো আরজি করে গিয়ে। এটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি সেই সময় বলেছিলাম আপনার চ্যানেলে, একদম একদম আর একটা কথা বলেছিলাম যে এটা একটা দ্রোহকাল। এই শব্দটা বলেছিলাম, এটা দ্রোহকাল। এই দ্রোহকালের বার্তা যদি শাসক না বুঝতে পারে, সেই শাসকের পতন অনিবার্য। আমি সেই রাইটিং অন দ্য ওয়ালটা পড়তে পেরেছিলাম বলে আমি বলবার সাহস করেছিলাম। আমি খুব অসহায় অবস্থায় পড়েছিলাম। তারপরে আমি সেগুলো ব্যক্তিগত কোনো ব্যাপারে আমি যাব না, কিন্তু তারপর আমাকে সাইড করে দেওয়া হলো, আমাকে আইসোলেট করে দেওয়া হলো, আমি দলে ব্রাত্য হয়ে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম। তারপর আবার একটা ওয়ার্কিং ফর্মুলা আনা হলো, যাই হোক। কিন্তু এবারেও আমি নির্বাচন আগে বুঝলাম যে পথে নির্বাচনটাকে আমরা পরিচালনা করছি, ঠিক আছে, এসআইআরটা একটা অভিনব পদ্ধতিতে নির্বাচন কমিশন বেঙ্গলে লাগু করছে। এর পেছনে নিশ্চিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং আছে। সেইটাকে নিয়ে আমরা মানুষের মধ্যে যতটা প্রচার করলাম, আদালতে গেলাম, তার ফল কী হলো? কিছুই হলো না। মানুষ হতাশ হয়ে পড়ল। পাশাপাশি কিন্তু মানুষ যখন দেখলো যে এত 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী আসছে এবং আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো, তখন ভোটের হার 96%, 97% হয়ে গেল, সর্বকালীন রেকর্ড। ভারতবর্ষে কখনো কোনো রাজ্যে এটা ঘটেনি। ইন্দিরাজি মারা যাওয়ার পরেও যখন কংগ্রেস 413টা লোকসভার আসন পেল, তখনও 97% ভোট হয়নি। এবং যে জনসংঘ, যার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1952 সালে, তখন 263টা বিধানসভার 262টা বিধানসভার আসন ছিল, 150টা পেল কংগ্রেস। জনসংঘ কত পেল? মাত্র 9টা। বামপন্থীরা পেল 56টা, হিন্দু মহাসভা পেল 4টে। সেই বিজেপি আজকে 208টা আসন নিয়ে পশ্চিমবাংলার মসনদে বসেছে। এটা কি হাওয়াতে হয়ে গেল নাকি? এটা ম্যাজিক। মানুষ বিকল্প চাইছিল। যে প্রথমে দেখলো যারা প্রতিষ্ঠিত বিরোধী দল বলে এতদিন বাংলায় ছিলেন, সিপিএম মূলত এবং কংগ্রেস, তাদেরকে যখন শূন্য করে দেওয়া হলো এবং যখন বিজেপির উত্থান হচ্ছে ক্রমশ, তখন মানুষ বললো আর আমরা, যেমন 2011-তে যে জিনিসটা মানুষ ভেবেছিলেন যাই হবে হোক, সিপিএম যাক, এবারও মানুষ ভেবে নিলেন যা হবে হবে, এই তৃণমূল যাক। একদম। আমি যে দেয়াল লিখনের কথা বুলুদা আপনি বলছেন, আমি এইখানে আমার শেষ প্রশ্ন করব আপনাকে। আপনি একটু আগেই বললেন যে আপনাকে সাইট করে দেয়া হলো, কোট আনকোট, আপনাকে দলের মধ্যে ব্রাত্য করে দেয়া হলো, অথচ ঠিক উল্টো দিকে আপনি সেই নিয়ে কোনো ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্যে বলেননি। গত 17ই জানুয়ারি দেখলাম মালদার সভায় দেশের প্রধানমন্ত্রী
তিনি আপনার পিতৃদেব শিবেন্দু শেখর রায়, তার একটা বিরাট ছবি দেয়া হলো এবং ভাষণের শুরুতে বললেন যে আমি সর্বপ্রথম মালদার মহান সুপুত্র শিবেন্দু শেখর রায়কে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, যার প্রচেষ্টায় মালদার পরিচয় বেঁচে আছে। কি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী, আমি দ্রুত একবার দর্শকদেরও মনে করিয়ে দেবো, দেখুন। मैं सर्वप्रथम बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। বেশ, এইখান থেকে বিজেপির রাজ্য সভাপতি একেবারে স্পষ্ট ভাষায় আমায় দেয়া সাক্ষাৎকারে এবং তার বহুবার জনসভাতেও বারবার আপনার পিতৃদেবের কথা উল্লেখ করেছিলেন। আমি দ্রুত আরেকটা অংশ দেখে নিই। মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই, কিন্তু যার কারণে একে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারতবর্ষ বলতে পারছি, তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান, শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই। এই যখন বিজেপির বুলুদা জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে অবস্থান, একদিকে প্রধানমন্ত্রী, একদিকে শ্রমিক ভট্টাচার্য, আর অন্যদিকে আপনি বলছেন যে দলে কোণঠাসা আপনি ব্রাত্য করে রাখা হয়েছে, আপনার দলীয় অবস্থানে, যদিও আবার বলছি আপনার তৃতীয় দফার টার্ম 29 সাল অবধি আছে, কোনো কি পরিবর্তন আমরা দেখতে চলেছি? না, যদি পরিবর্তন ঘটে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন। পরিবর্তন তো আন্ডার দি কার্পেট হবে না, যদি পরিবর্তন ঘটে কোথাও। হ্যাঁ, মানে কিছু পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে, মানুষ সেদিকে সিদ্ধান্ত নেয়, বুঝতে পারে না। বেঁচে যতদিন আপনি বেঁচে আছেন, আপনাকে নানা পরিস্থিতির সম্ভাবনা, যেটা আপনার মাথাতে নেই সেরকম সম্ভাবনা অনেক সময় ঘটে থাকে। তো সম্ভাবনার ব্যাপারটাকে কখনোই কেউ উড়িয়ে দিতে পারে না। বেশ, আমার ভালো লাগলো আপনি এই যেটা দেখালেন আমার বাবার বিষয়টি। আমি এক লাইন শুধু বলবো এই পরীক্ষিতে, যে 79 বছর আগেকার একটি ঘটনা, একটা ভয়ঙ্কর অবস্থা তখন, যে মালদা মতো আরও অনেক জেলা, প্রত্যেকটা জেলায় পশ্চিমবাংলার বেশিরভাগ জায়গা মুসলিম লীগ চেয়েছিল পাকিস্তানের যাক, পূর্ব পাকিস্তানে। আমার বাবা বাউন্ডারি কমিশনে লড়াই করেছিলেন, অ্যাপিয়ার করেছেন ডক্টর মুখার্জির নির্দেশে এবং ন্যান্সি চ্যাটার্জির সাথে। এই স্বীকৃতিটা কোন বাংলার কোনো ইতিহাসে কোথাও লেখা নেই। একমাত্র নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি তার একটা রিসার্চ পেপারে বিস্তৃতভাবে এটা আলোচনা করেছেন তখনকার পরিস্থিতি এবং কারা কারা কী নেতৃত্ব দিয়েছিলেন। 79 বছর বাদে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মালদার মাটিতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন এর জন্য, এটা একজন সন্তান হিসেবে তো আমার কাছে খুব গর্বের বিষয়। পাশাপাশি দুঃখের এটাও যে পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের অন্য কোনো প্রধানমন্ত্রী, তারাও গেছেন মালদাতে বহুবার, কিন্তু কখনোই কথাটা তারা বক্তৃতাতে বলেননি। এটা আমাকে বিশেষভাবে, আমাকে এবং শ্রমিক ভট্টাচার্য যে রাজ্যসভাতে আমার উপস্থিতিতে এই একই প্রসঙ্গ তুলেছেন, সেদিকটা আমি কৃতজ্ঞ তাদের কাছে, নিশ্চিতভাবে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ সুখেন্দুদা। আমি আলোচনায় আসবো একেবারে শেষ যেখান থেকে শুরু করেছিলাম। শুভময়দা, আপনি মাইক্রো ছেড়ে ম্যাক্রোতে চলে গেছিলেন, আমি আবার আপনাকে ম্যাক্রো ছেড়ে মাইক্রোতে নিয়ে আসতে চাইছি, যে এই যে ছোট ছোট কৃতজ্ঞতা বোধ, এটা অনেক সময় বড় রাজনীতির নানা দরজা খুলে দেয়, এ কিন্তু ইতিহাস বলছে। একেবারে সুমনবাবু, মানে খুব ছোট্ট ছোট্ট কিছু জিনিস আর কি। যেমন যদি আপনি মুসোলিনির জীবন দেখেন, তিনি মোটামুটি একটা বামপন্থী ভাবনায় খবরের কাগজ টাগজ বানাচ্ছেন, তার মধ্যে একটা প্রথম বিশ্বযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হলো, মুসোলিনি আস্তে আস্তে দক্ষিণ পন্থার দিকে চলে গেলেন। এবার ওই যুদ্ধটা হওয়ার কারণও হয়তো কোথাও একটা কোনো প্রজাপতি ডানা নেড়েছিল, সেই জন্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এভাবেই তো ইতিহাস তার আলোচনাগুলো হয়। ফলে এইখানে এই যে প্রশংসা, এটা যেমন তৃণমূল কংগ্রেস থেকে অন্য কোনো দলে যাওয়ার
একটা রাস্তা হিসেবে ব্যবহৃত হতে পারে, সেই রকম দলের প্রতি ক্ষোভ থেকে হতে পারে। এবং এই যাওয়াটায় তো খুব যে অপরাধ আছে এমন নয়। ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্র, তাতে আজকে আপনি যদি বিজেপির বহু নেতাকে দেখেন যারা কংগ্রেস থেকে এসেছেন, আমরা বিভিন্ন সময় বিষয়গুলোকে নিয়ে অনেক সময় মজা করি, দলবদল নিয়ে আলোচনা করি, একদম এক একটা রাজ্যে নেতৃত্ব দিচ্ছেন একেবারে শীর্ষ থেকে। একেবারেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটাই মুশকিল, সেটা হচ্ছে বিজেপির কিন্তু লোকসভায় তৃণমূলের 29 আছে, তার থেকে 2/3 নিয়ে 20 যদি বেরিয়ে যান, বিজেপির একটা লক্ষ্য আছে এক দেশ এক ভোট, এবং একই সঙ্গে আমাদের প্রায় 800 মতন লোকসভার সিট করা তাদের উদ্দেশ্য এটা। ফলে তারা খুব তাড়াতাড়ি যদি 2/3 করে নিতে পারেন, তাহলে সেই জায়গায় এই 20টা অবশ্যই একটা সুবিধা দেবে। বিধানসভায় ওনাদের আর দরকার নেই, কিন্তু ওনাদের দরকার আছে। দরকার হচ্ছে সামনের যে মিউনিসিপ্যাল ইলেকশন, 120-21টা মিউনিসিপ্যালিটি গুণ করে দেখবেন 4 থেকে 5 হাজার কাউন্সিলর পদে লড়াইয়ের লোক লাগবে। হয়তো বিজেপির লোক আছে, কিন্তু এই সময় যাদের অভিজ্ঞতা আছে, তৃণমূল তো মোটামুটি সবই দখল করে নিয়েছিল। এমনকি 2019 নির্বাচন যদি দেখেন লোকসভা ভোটের হিসেবে বিপুলভাবে জিতে গেছিল বিজেপি সেই সময়, প্রায় 80টার মতো 120টার মধ্যে তারা সেই হিসেবে মিউনিসিপ্যালিটিতে আসতো। সেখান থেকে তো আজকে যে আইপ্যাকের নিন্দে করা হচ্ছে, তারাই তো ম্যানেজ ট্যানেজ করে আবার সব তৃণমূলকে জিতিয়েছিল, অন্য লোক ভোট দিতে পারেনি, তখন কিন্তু তৃণমূলের লোকরা এই কথাগুলো বলেনি। ফলে আজকের দিনে তাদের মধ্যে একটা বড় অংশ যদি বিজেপির প্রয়োজন লাগে যে তারা যদি সত্যি কাউন্সিলর না পান, 4000-5000 মানুষ কম নয় যারা নেতৃত্ব দেবেন, যারা চালাবেন একটা কাউন্সিলর হিসেবে, সেই জায়গাটিতেও কিন্তু একটা প্রয়োজনীয়তা আসতেই পারে। এবং এমপি, রাজ্যসভা এমপি ভীষণ, এমপি অন্তত লোকসভায় বিজেপির এই মুহূর্তে প্রচণ্ড দরকার এই 2/3 জন্যে। এবং তৃণমূলের 20 কবে হচ্ছে, 29-এর মধ্যে তৃণমূলের 20 কবে বিজেপিতে যাচ্ছেন, এটা কিন্তু রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশ, আমি অরূপ সরূপের কাছে আসবো, তার আগে অবশ্যই সায়ন্তন বসুর কাছে আসতে হবে যে বিভিন্ন ধরনের একেবারে পরস্পর বিরোধী মতামত তো পাওয়া যাচ্ছে। কেউ বলছেন তৃণমূলকে আসতে দেওয়া যাবে না, কেউ বলছেন বিজেপির তৃণমূলীকরণ হবে না, আবার পাশাপাশি ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল, ভালো তৃণমূলের জন্য বিজেপির দরজা খোলা, এই রকম ইঙ্গিত খোদ শ্রমিক ভট্টাচার্য দিচ্ছেন। আবার তার আগে ইঙ্গিত পেয়েছিলাম যে আগামী 3 মাস নয়, তারপরে আমরা ভেবে দেখব, অর্থাৎ 3 মাস বা সময়সীমার কথা জানা যাচ্ছে। এই মুহূর্তে বিজেপির অবস্থানটা কি? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বিজেপির অবস্থান যা রাজ্য সভাপতি বলেছেন, প্রথম কথা হচ্ছে পার্টির তৃণমূলীকরণ হবে না। তৃণমূল কংগ্রেস থেকে যে সমস্ত হাড়মাত বলুন, সমাজবিরোধী বলুন, তৎকাল বিজেপি হওয়ার চেষ্টা করেছেন 4 তারিখ, তাদেরকে বিজেপি পার্টিতে কোনো স্থান নেই। এটা নিয়ে কোনো দ্বিমত পার্টির মধ্যে নেই, সাংবাদিকদের মধ্যেও আমি আশা করি নেই। দ্বিতীয়, আপনার 30 হাতের মধ্যে যে দুজন বসে আছে তাদের ভালো তৃণমূল মনে হচ্ছে না খারাপ তৃণমূল? না, অরূপ চক্রবর্তী অবশ্যই খুব ভালো মানুষ, আমার সঙ্গে দীর্ঘদিনের আমার বন্ধু সম। সুরানন্দবাবুও কাউন্সিলর হিসেবে দীর্ঘ সময় জিতে এসছেন। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে চৈতন্য হয়েছে অনেক পরে। একটু আগে যদি চৈতন্য হতো, পশ্চিমবঙ্গটা রসাতল থেকে বেঁচে যেত, রসাতলে যাওয়ার থেকে। অরূপদা যদি এই কথাগুলো লাস্ট যুক্তিতর্ক আমার সঙ্গে যাতে দেখা হয়েছিল তাতে যদি একটু বলতেন, তাহলে মনে হয় পশ্চিমবঙ্গটা রসাতলে যাওয়ার হাত থেকে আরও কয়েকদিন আগে একটু কম রসাতলে যেত। আর যদি 5 বছর আগে বলতেন তাহলে আরো ভালো। চৈতন্য হলে আর কি করে সেই অমোঘ বাক্য বন্ধ হবে? তোদের চৈতন্য হোক, আমরা দেখেছি, সবার চৈতন্য হয়ে গেলে আমরা দেখেছি যখন কেউ ক্ষমতায় না থাকে তখন তারা পরম বৈষ্ণব হয়ে যান, চৈতন্যদেব হয়ে যান। সিপিএম দেখবেন সব থেকে বেশি এখন গণতন্ত্রের কথা বলে, সব থেকে বেশি গণতন্ত্রের কথা বলে। যখন গড়বেতা হয়েছিল, কেশপুর হয়েছিল, ছোট আঙারিয়া হয়েছিল, পিংলা হয়েছিল, সবং হয়েছিল, গোঘাট হয়েছিল, তখন গণতন্ত্র ছিল না। 2011 সালের পর থেকে সিপিএম সব থেকে বেশি গণতন্ত্রের কথা বলে। তৃণমূলেরও এখন গণতন্ত্রের শটটারও বেশি হচ্ছে। যেটা সুখেন্দুবাবু বললেন, আমার খুব খুশি হব। আমি জানি না, আমার ভুল হতে পারে, ভুল হলে আমি প্রথমে ওনার থেকে মার্জনা চেয়ে নিচ্ছি। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে তর্পণ শ্রদ্ধা নিবেদন করি দীর্ঘ সময় ধরে। আমি কোনোদিনও কিন্তু সুখেন্দুবাবুকে দেখিনি, কিন্তু সুখেন্দুবাবুর পিতার নাম আমরা ছোটোবেলা থেকে জানি, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একজন যোগ্য সহযোগী ছিলেন। মালদা জেলাকে ভারতবর্ষে রাখার পেছনে ওনার বিশাল বড় অবদান ছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচনের প্রাক্কালে এবং নির্বাচনের পরে এটা নিয়ে যত আলোচনা হচ্ছে, এই আলোচনাটা যদি আজ থেকে 10 বছর আগে হতো, 5 বছর আগে হতো, তাহলে কিন্তু মানুষ আরও বেশি করে জানতে পারত এই বিষয়টা।
কাজেই অনেকের বোধোদয় হয়েছে পরে, এটা খুব ভালো কথা। লেট ইজ বেটার দ্যান নেভার, ইংরাজিতে যে প্রবাদ আছে সেই প্রবাদকে মনে রেখে আমি মনে করি বোধোদয়কে স্বাগত জানাতে চাই। বেশ, কিন্তু বিলম্বিত বোধোদয়। অরূপ? না, আমি যেহেতু শুভময়দা এই প্রসঙ্গে শুরু করেছিলেন, শুভময়দা সম্ভবত চন্দ্রবিন্দুর একটা গান দিয়ে, আমার আরেকজনের একটা গানের লাইন মনে পড়লো, যেটা আপনার আর এই সায়ন্তন বাবুর দুজনের মতকেই রিফ্লেক্ট করে। সুমনের একটা গানের লাইন, জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে, গানটা একটা লাইন ছিল, রাস্তার নাম পাল্টায় একদিন, ধারা বদলায় মাও সেতুংয়ের চিন, মনে থাকবে আপনার নিশ্চয়ই। কিন্তু তার বাইরে আমার আরেকটা জিনিস মনে পড়ছে, আমি যদিও সুমন একটা চ্যানেলের সঞ্চালক, একটা চ্যানেলে বসে আরেকটা চ্যানেলের নাম করা উচিত না, কিন্তু তবু ন্যাশনাল চ্যানেল বলে আমি বলছি, এনডিটিভির অন্যতম অ্যাঙ্কার ছিলেন রবিশ কুমার। মানে একটা চ্যানেল ছাড়লে আরেকটা চ্যানেলে তো নাও যেতে হতে পারে, ইউটিউব জার্নালিস্ট হয়েও তো থাকা যায়। কেউ কেউ যদি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, কারোর তো তাতে কিছু অসুবিধা হওয়ার কথা নয়। আমি বলছি না আগামী দিন কি হবে সেটা সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক না, আগে থেকে এত স্পেকুলেশন, এত ফ্রেন্ড রিকোয়েস্ট এর বাইরে গিয়েও আমরা মনে হয় আপাতত সেটা সময়ের হাতে ছেড়ে দিই। একটাই কথা, আমরা তো ভবিষ্যৎ দর্শনটা চেষ্টা করি, এটা বিজ্ঞানের নিয়ম আর ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই আকালে কালকে কোন স্বপ্নটা দেখবো, সেখানে অরূপবাবু একটা নতুন দল করবেন কিনা সেটাও আমাদের নজর থাকবে। ঠিক আছে, আমি স্বরূপের কাছে জাস্ট এই সম্ভাবনাটা নিয়ে বলি যে একজন বড় চেয়ারম্যান, এতদিনের নেতা, যার সঙ্গে সমর্থক লোকজন সব আছে, সব থেকে বড় কথা 15 বছরের রাজ্য শাসন করা শাসক দলে তার 4 হাত দূর থেকে যদি সুপারি কিলার এসে তার দিকে রিভলভার তাক করে এবং তারপরে দেখা যায় যে মূল অভিযুক্ত জামিনে বেরিয়ে যাচ্ছে, একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল যার পেছনে কোনো বড় দল নেই, মানে অরূপ যে সম্ভাবনাটার জল্পনাটা ভাসিয়ে দিল, তো সে তো ক্ষেত্রে মানে আমি বলছি প্রাণ সংশয়ের সম্ভাবনা বা বিপদে পড়ার সম্ভাবনা স্বরূপ আরও বাড়বে। সেই ঝুঁকি কি স্বরূপ ঘোষ নিতে পারবে? সে তো সুমন, আমি যখন বড় চেয়ারম্যান ছিলাম, দলের সম্পাদক ছিলাম, তখনও আমার উপর হয়েছিল। এসব নিয়ে ভাবলে তো আর রাজনীতি করতে পারবো না। কিন্তু আমি একটা কথা বলি, খুব সরলীকরণ করা হচ্ছে ব্যাপারটা। আমরা কিন্তু, আমার কথা বলি, আমি কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি বড় চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি বলে আমি তৃণমূল থেকে সরে গেছি। যতক্ষণ না দল আমায় তাড়াচ্ছে ততক্ষণ কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আছি এবং তৃণমূল কংগ্রেসের প্রতি লয়াল থাকবো। আগামী দিনে কি হবে না হবে সে তো সময়ের উপর ছেড়ে দিন। আমি তো রাজনীতি ছেড়েও দিতে পারি, আমার সামনে তো অন্য কোনো প্ল্যাটফর্ম আসতে পারে। কেন ধরে নেওয়া হচ্ছে যে একটা জায়গা থেকে আমি আরেকটা জায়গাতেই শিফট করব? এটা আমার মনে হচ্ছে সরলীকরণ করা হচ্ছে। এবং আমরা যে বললাম আমরা আবেগ দিয়ে রাজনীতি করেছি, এখান থেকে রাজনীতি করেছি, আমরা কোনোদিন এখান থেকে রাজনীতি করিনি এবং তার জন্য অনেক ফল ভুগতে হয়েছে। এবং এটা আজকে আমরা হয়তো বসে আলোচনা করছি, কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো দিন আজকে নয়। একটা 30 বছরের অ্যাটাচমেন্ট একটা দলের সঙ্গে, একটা ব্যক্তির সঙ্গে, তার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, জিনিসটা আমরা স্বপ্নে কোনোদিন আমি ভাবিনি যে বলতে হবে, কিন্তু বলতে হচ্ছে কারণ বলার মতো পরিবেশ তৈরি হচ্ছে, নাহলে ঘরে আমার উত্তর দিতে হচ্ছে। এবং আজকে যে ঘটনা ঘটছে, সেই গুলিটা যদি বেরোতো তাহলে সবচেয়ে বেশি সাফার করতো আমার 2 মেয়ে এবং আমার স্ত্রী। সুতরাং সেটা যখন আমরা পেরিয়ে এসেছি, আগামী দিনেও কিন্তু এখন আমার পিছনে কোনো রাজনৈতিক দল নাও দাঁড়াতে পারে, কিন্তু আমি মনে করি আমি একজন রাজনৈতিক কর্মী। যতক্ষণ আমি বাঁচবো আমার নিজের সত্তা নিয়ে আমি বাঁচবো এবং এই সত্তা নিয়েই রাজনীতি করেছি। তার মধ্যে দলের মধ্যে অনেক কন্ট্রাডিকশন হয়েছে। আমি প্রো হিন্দু, আমি হিন্দু ধর্মকে ভালোবাসি, আমার ধর্মকে আমি ভালোবাসি। হিন্দু ধর্মকে বলতে আমার নিজের ধর্মকে আমি ভালোবাসি। আমি জগন্নাথ মন্দির তৈরি করেছি, এখানে আপনারা সবাই জানেন। তার জন্য একটা অংশ আমাকে অনেক প্রশ্ন তুলেছে। আমি একটা মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেখানে 2020 সালে গেরুয়া পরে আমাকে একটা ছবি ফেসবুকে আমার বন্ধু পোস্ট করেছিল, তার জন্য আমাকে জবাবদিহি করতে হয়েছিল 21 সালে। এবং গত 5 বছর ধরে দলের একটা অংশ আমাকে ক্রমাগত বিজেপি চর আখ্যা দিয়ে দিয়েছে দলের মধ্যে। তারপরেও আমি তৃণমূল কংগ্রেসটা করছি, বুক ফুলিয়ে করছি। এবং আমি গ্রাউন্ড লেভেলে কাজ করতে ভালোবাসি, আমি মানুষের সঙ্গে মিশে কাজ করতে ভালোবাসি। 107 নম্বর ওয়ার্ডে ছিলাম, এখন 108 নম্বর ওয়ার্ডে আছি। যতটা পেরেছি এই অঞ্চলে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি। আগামী দিনে ওটা ছেড়ে দেওয়া হোক না, যেটা হবে এটা খুব সরলীকরণ হয়ে যাচ্ছে যে একটা প্ল্যাটফর্ম থেকে যেহেতু আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, সেই প্ল্যাটফর্মের দিকে যাওয়াটা খুব সরলীকরণ করে দেওয়া হচ্ছে একদম। কিন্তু একটা আমি অরূপ স্বরূপ দুজনকেই জিজ্ঞেস করব, কন্ট্রাডিকশনের কথা তোমরা বলছো, একটা উদাহরণ দেখাতে পারবে যে নেত্রী বলেছেন আমি হারিনি, তোমরা দুজনে খোলা, অনেকেই বলছেন অবশ্য, কিন্তু প্রকাশ্যে খোলা গলায় বলছো যে হ্যাঁ হার স্বীকার করতে হবে, আমরা হেরেছি, ঠিক যেমন 21-এ জিতেছিলাম আমরা 26-এ হেরেছি। এইটা বলার পর কোনো একটা উদাহরণ দেখাতে পারবে যে এই ধরনের শার্প কন্ট্রাডিকশনের পর
একজন নেতা তৃণমূল কংগ্রেসে থাকতে পেরেছে? তারপর আমি মেনে নেব সুমন, যে তোমরা প্রশ্নটা দুজনেই আমাদের তৃণমূলের এই জায়গায় যে উদ্বাস্তু কেন কর্মী, আরো 20 বছর সুমন, থাকবে। প্রশ্নটা এই জায়গায় যে কেন আমি হেরে গেছি, কি কারণে হেরেছি, গায়ের জোরে হেরেছি, লুট করে হেরেছি, আমি এই প্রসঙ্গে ঢুকছি না, ছিনতাই করে নেওয়া হয়েছে এই প্রসঙ্গে ঢুকছি না। কিন্তু নির্বাচন কমিশন যখন নাকি জয়ী প্রার্থীকে সার্টিফিকেট দিয়ে ঘোষণা করে দিয়েছে যে 208টা আসনে বিরোধী 7টা আসনে বিরোধী রাজনৈতিক দল জয়ী হয়েছে, আমাকে সেটা আমার অপছন্দ হলেও আমাকে মেনে নিতে হবে। এই সহজ বাক্যটা আমি কেন বুঝতে চাইছি না, এবং এটা বলতে গিয়ে যদি আমাকে দল বিরোধী আখ্যা দিয়ে দেয়, আমাকে বিজেপি আখ্যা দিয়ে দেয়, বা আমাকে বিজেপি চর আখ্যা দিয়ে দেয়, তাহলে সেটা আমি সাগ্রহে গ্রহণ করব, কারণ আমি কোনো ভুল কথা বলছি না। এটাকে মেনে নিয়েই তো আমাকে আগামী দিনে আরও ভালো বিরোধী তৈরি হতে হবে, গঠনমূলক বিরোধী তৈরি করতে। আমাদের এখন উচিত ছিল এই যে পিরিয়ডটা হনিমুন। কিন্তু সোজা কথা বলো, দলের মধ্যে খোলামেলা আলোচনার কি সেই পরিবেশটা আছে? সুমন, তৈরি করতে হবে তো। একটা সময় ছিল না বলে আজকে হবে না, তার তো কোনো কারণ নেই, তৈরি করতে হবে তো। যতক্ষণ না আমি দলের মধ্যে খোলামেলা আলোচনা করতে পারছি ততক্ষণ কিন্তু আমি রেকটিফাই করতে, যার কারণে আমরা ধরতে পারলাম না যে মানুষ কেন আমাদের বিরুদ্ধে চলে গেল। দক্ষিণ কলকাতায় কেন হারলাম, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ডে নিজের বুথে কেন কি করে পিছিয়ে পড়লেন, এ নিয়ে আলোচনা হবে দলের মধ্যে খোলামেলা? আমি জানি না আলোচনা হবে, কিন্তু আমি যে অঞ্চলটায় আছি আমি তো প্রতি মুহূর্তে আজও বিশ্লেষণ করে চলছি যে এত কাজ করার সত্ত্বেও, মিছিল যখন করলাম 1000-2000 লোক আমাদের সঙ্গে মিছিলে হাঁটলো, তা সত্ত্বেও কেন আমরা হেরে গেলাম? আমি তো এখনো কারণ খোঁজার চেষ্টা করছি। আমাকে তো কারণটা খুঁজতে হবে, নাহলে পরবর্তীকালে এই মানুষের কাছে আবার ভোট চাইতে যাবো কি? আমার মনে হয় একটু কন্ট্রাডিকশন হচ্ছে। ঠিক একইভাবে আমার এখনো মনে হচ্ছে 2011-তে, আমি তো যাদবপুরের বাসিন্দা, 2011-তে তোমরা কভার করেছিলে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বিশাল মিছিল, সুবিশাল মিছিল, জনসুনামি ছিল। বুদ্ধবাবু 16,000 ভোটে হেরে গিয়েছিলেন মনীশ গুপ্তর কাছে। আজকে আমার এখনো মনে পড়ছে সুমন, এই যে তুমি বলছো এই দলের স্টেটমেন্টটা, এটা কিন্তু তার আগে রেজাল্টের দিন দুপুরবেলা আমার এখনো মনে হচ্ছে 4 তারিখ ভোটের রেজাল্টের দিন তোমার ঘন্টাখানেক সঙ্গে সুমন তুমি শোটা শুরু করেছিলে আমার ফেসবুক পোস্ট নিয়ে। আমি রবীন্দ্রনাথকে কোট করে সেখানে লিখেছিলাম, মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে নাও সহজে, সত্যকে সহজে নিতে হবে। আমি আবারও বলছি সুমন, আজকে যদি 2026-এর হারকে আমি অস্বীকার করি, আমার 21-এর জয়টা মিথ্যে হয়ে যায়, আমার 11, 16, 24-এর জয়গুলো মিথ্যে হয়ে যায়। সেই জয়গুলো সত্যি ছিল, আজকের এই হারটাকে আমি একটা বিষয় যেটা স্বরূপবাবু বললেন ওনার কথার মাঝেই জাস্ট একটা বিষয় তুলতে চাই। উনি বললেন যে গেরুয়া বসন পরে ফেসবুকে পোস্ট করেছেন। আমি করিনি, আমার এক বন্ধু করেছে, আপনার ছবি দিয়েছে, আমার ছবি। তা নিয়ে পার্টির একটা অংশ লোকজন রীতিমতো অসন্তুষ্ট। অন্য কিছু বলেছেন না বলেছেন, রীতিমতো অসন্তুষ্ট, যেটা আমি বুঝলাম আপনার কথার মাধ্যমে। আচ্ছা, এটা কি ধরনের দল? সেদিন মনে প্রশ্ন আসেনি আমাদের, যদি কেউ এরকম যে কোনো দলের থেকেই বলে আমার তো এটা স্বাধীনতা, আমি তো এটা স্বাভাবিক, একটা ন্যাচারাল, সেখানে যদি কেউ প্রশ্ন করছে তো অস্বাভাবিক দল, একটা অস্বাভাবিক তাদের চিন্তাভাবনা সেই ব্যক্তিদের, যারা এ ধরনের প্রশ্ন করতে পারে। তারা কি রাজ্য চালাবে? তারা কি রাজ্য চালানোর যোগ্য? এটা তো দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দলের কতিপয় নেতৃত্ব যাদের ধরুন ব্যক্তিগতভাবে আমার সম্বন্ধে অ্যালার্জি আছে, তারাই প্রশ্নটা তুলেছিল। এবং আমি সেই সঙ্গে একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে রুদ্রাক্ষ ছিন্ন হলে প্রলয় অবশ্যম্ভাবী। যেদিনকে আমাকে তপসিয়া ফেলে মারা হলো, আমার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, সেটা ছিঁড়ে গেছিল, এবং সেটা নিয়েও আমাকে অনেক কমেন্ট শুনতে হয়েছে। এটা কিন্তু দল নয়, দলগতভাবে কোনো বিরোধিতা আমার কাছে আসেনি। এটা কিছু মানুষ যারা চাইছিল না আমি তৃণমূল কংগ্রেসটা করি, যারা চাইছিল না আমি মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমাকে জায়গা দিচ্ছে, কত নিচে নেমেছে ভাবুন। বারবার বলতে হবে, অরূপবাবু যেটা বারবার বলছেন যে এই হারটা না মেনে নিলে আগের জয়গুলো যে সত্যি বা ঠিকঠাক কি করে বলবো না, আগের জয়গুলো কিন্তু সবকটা সত্যি নয়। পঞ্চায়েত নির্বাচনের জয়গুলো সত্যি নয়, আমি বারবার বলছি 11, 16, 24 উপনির্বাচনে ভোট হয়েছিল, সেন্ট্রাল ইলেকশন কমিশন যে 5টা উপনির্বাচনে ভোট হয়েছিল অভয়াকাণ্ডের পর, তার জয়গুলো সত্যি নয়। এবং 2019-এর নির্বাচনের পর 2021 এবং 2024 নির্বাচন, 2024 নির্বাচনের নিয়েও অনেকগুলো প্রশ্ন আছে। 1, 2, আমার এই ঠান্ডায় মাথায় অক্সিজেন কম যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমি কোনো অতি সরলীকরণ করছি না, আমি একেবারে ব্যক্তি নিয়ে বলছি না, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল থেকে যখন কেউ তার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন বা তৃণমূল নিয়ে সমালোচনা করছেন বা আত্মসমালোচনা করছেন, তারপর যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্যে তারা যে বিজেপিতে প্রচুর পরিমাণে গেছেন এই তথ্য কিন্তু আছে। সুতরাং আপনারা নাই যেতে পারেন বিজেপিতে, কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার একটা চেষ্টা, এটা খুব ন্যাচারাল, এবং বিজেপি সেটা কিভাবে নেবে সেটাও আমাদের দেখতে হবে। শ্রমিকবাবু যে টাইম দিচ্ছেন তাতে মনে হচ্ছে এই গরমের ছুটির মধ্যে খুব কিছু হবে না, কিন্তু আমার ধারণা পুজোর ছুটির মধ্যে নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে সত্যিকারের কি ঘটনাগুলো ঘটছে। শ্রমিকদা,
দেখো সুমন, আমি আবারও বলছি, ওরা আমার ছোট ভাইয়ের মতো, অরূপ আর স্বরূপ। ওরা আজকে যা যা বলছে, সুখেন্দু শেখরদা যা বললেন, ঠিক এই কথাগুলো এই 15 বছরের মধ্যে 2011-তে যখন তৃণমূল সরকার আসলো, যখন পার্ক স্ট্রিট কাণ্ড ঘটল, যখন কামদুনি কাণ্ড ঘটল, আমরা কলকাতার বেশ কিছু মানুষ, আমি বলছি না সবাই, হয়তো সবার মনে ছিল, কিন্তু আমরা এটা জনসমক্ষে দিনের পর দিন তুলে ধরেছি এবং সত্যিকারের তখন আই ওপেনার ছিলাম আমরা। কেন? তার কারণটাও বলছি। অন্য রাজনৈতিক দলগুলো তখন বিলং করলেও ওরা পরিস্থিতির চাপে আন্ডারগ্রাউন্ডে ছিল, তারা মুখ খুলতে পারছিলেন না। আমরা তো দিনের পর দিন বলেছি, একদম ভাই পার্ক স্ট্রিটের মহিলা কামদুনির মিছিলে শঙ্খবাবু নিজে নেতৃত্ব দিয়েছেন, আমি বলছি হ্যাঁ? সব দিনের পর দিন এবং বছরের পর বছর। তখন এরাই কিন্তু আবার, আমি অরূপকে সামনে রেখেই বলছি, এরাই ওগুলোকে ডিফেন্ড করেছে পার্টির তৃণমূলের হয়ে। তো অ্যাজ ইফ মনে হচ্ছিল আমরা ভুল বলছি, অরূপরা ঠিক বলছে। একটু আগে স্বরূপ বললো, একটু আগে স্বরূপ বললো আমরা না বুঝতে পারিনি, আমাদের তো যে আমাদের যে পাবলিক পছন্দ করছেন এটা আমরা বুঝতে পারি। কেন বুঝতে পারোনি ভাই? তুমি নিজে বলছো তোমার এতদিনের পলিটিক্যাল অভিজ্ঞতা, কেন বোঝোনি যে পাবলিক তোমাদের থেকে দূরে সরে গেছে? কেন তুমি বলছো যে আমাদের মিছিলে তখন দেখলাম 1000 লোক, তারপর দেখলাম কিছু নেই? আরে ওই 1000 লোক কারা বা 2000 লোক তোমরা জোর করে নিয়ে গেছো। সেটা রিক্সাওয়ালা থেকে হতে পারে, সেটা বিভিন্ন রকম দরিদ্র শ্রেণীর মানুষ। কোন ভদ্র শিক্ষিত সমাজের লোক তৃণমূল জেতার 5 বছর পরে এই তৃণমূল পার্টিটাতে যোগ দিয়েছে? কিছু দিয়েছে কারা? কিছু আছে কলেজের প্রফেসর, তারা কেন দিয়েছে? তারা সরাসরি কোনোদিন রাজনীতি করেনি, রাস্তায় নামেনি, এইখানে টেলিভিশন চ্যানেলগুলোতে মুখ দেখিয়েছে এবং তৃণমূলকে ডিফেন্ড করেছে। কেন? আইদার তার প্রিন্সিপাল হওয়ার ইচ্ছা, অথবা তার আরও বড় পোস্টে যাওয়ার ইচ্ছে, অথবা তার পোস্টিংটা যাতে অন্যখানে না হয় সেটাকে আটকানো যায়। আপনার পাশের অধ্যাপক আমি জানি সর্বহারাই রয়ে গেলেন, কোনোদিন বলেননি এটা। না, শুভময়দা তো ডিফেন্ড করেনি তৃণমূল। না, তাই তো বলছি, পাশের অধ্যাপকটি সর্বহারাই রয়ে গেলেন। নাম করছি, ওই প্রফেসরদের আমি কারোর নাম করছি না, কিন্তু তারা তো দিনের পর দিন এটা করেছে এবং মানুষকে তারা ভুল বুঝিয়েছে। এবং আমরা দিনের পর দিন, বছরের পর বছর বলে গেছি আমাদের নিজের জীবনের রিস্ক নিয়ে। তার কারণটা হলো ওরা তৃণমূলের এত বছরের নেতা হয়ে বলছে আমরা ইনসিকিউরড, যে ওরা নিজেরাই জানে না নিজের দলের লোকে মেরে দিতে পারে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে কোনো ঢাল তরোয়াল ছাড়া, কোনো পুলিশ সিকিউরিটি ছাড়া, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ধরনের লড়াই করেছি। আজকে যেটা তিনজনই বললেন, সুখেন্দু শেখরদা নিশ্চয়ই, অতি অবশ্যই আমি বলবো যে অভয়াকাণ্ডে উনি মুখ খুলেছিলেন। কোথায় ছিলেন সুখেন্দু শেখরদা কামদুনির সময়? চোখে পড়েনি ওনার? কোথায় ছিলেন হাঁসখালির সময়? কোথায় ছিলেন পার্ক স্ট্রিটের ঘটনার সময়? আজকে নেই, আমার তার নাম বলতে অসুবিধা নেই। সুজেটের ওপরে যখন অত্যাচার হয়, আমি আরও নাম বলছি না, তৃণমূলের তখন বড় বড় নাট্যকার, আরও বিশিষ্ট ব্যক্তিরা দিনের পর দিন বলে গেছেন মহিলার চরিত্র খারাপ, মহিলার টাকার সম্পর্ক ছিল। হোয়াট ননসেন্স! আজকে আপনাদের বোধোদয় হচ্ছে, এত বছর চুপ করে থাকে কেন? আপনাদের কাঙ্ক্ষিত জায়গাটা এখন আপনারা পাচ্ছেন না। কেন? দল হেরে গেছে। দল হারার আগে যদি কথাটাগুলো বলতেন ওনারা, তাহলেও আমি বিশ্বাস করতাম এবং বাংলার মানুষ বিশ্বাস করতো। আজকে আপনারা যাই বলবেন, আপনাদেরকে ভালোবেসে বলছি, মানুষ এটা বিশ্বাস করছে না। আচ্ছা, আমি দুজনের কাছেই আসবো, কিন্তু তার আগে একেবারে এতগুলো বিচ্যুতির কথা হলো। এর আগে 80 লক্ষ টাকা পাওয়া গেছিল, আজকে বাদুড়িয়ায় 2,24,00,000 টাকা পাওয়া গেছে মাটির তলায়, এবং সরাসরি তৃণমূল নেতার দিকে অভিযোগের তীর। আমি বলছি এই প্রতিবেদনটা না নিলে কিন্তু দর্শকদের প্রতি অন্যায় করা হবে। তার কারণ আপনারা জানেন যে অর্থ উদ্ধারের যে ছবিটা পশ্চিমবঙ্গে এই 15 বছর আগে অবশ্যই অনেক অত্যাচার ছিল, অনেক শোষণ ছিল, অনেক হেজিমনির সমস্যা ছিল, আধিপত্যবাদ চূড়ান্ত ছিল এবং হিংসা তো ছিলই। কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে নোটের গন্ধ, যেটা ছিল না সেটা হচ্ছে অর্থের অহংকার। সেই অর্থের অহংকার আজকে মাটি ফুঁড়ে কার্যত বেরোচ্ছে। এই ছবি না দেখালে কিন্তু ঘোরতর অন্যায় হবে। দেখুন, এবার পাটের খেতে মিলল গুপ্তধন।
উদ্ধার হলো 2,24,00,000 টাকা। এলোমেলো হয়ে গেছে কাঁচা পাটগুলো, জমির মাটি এবড়ো খেবড়ো। দেখেই সন্দেহ হয় তদন্তকারীদের। হাত দিয়ে মাটি সরাতেই চক্ষু চড়ক গাছ, বেরিয়ে এলো একটার পর একটা টাকার বস্তা। বস্তাই শুধু নয়, মাটিতে পোতা হয়েছে ট্রলি ব্যাগও। তৃণমূল পরিচালিত উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তারি ও 80 লক্ষ টাকা উদ্ধারের পর শোরগোল পড়ে গেছিল। এবার তার সাগরেদের পাটক্ষেত থেকে মিলল টাকা ভর্তি বস্তা। দশ, 20, 30 লাখ নয়, বস্তা খুলে মিলেছে 2,24,00,000 টাকা। ধৃত পুর চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি স্থানীয় পুরা এলাকায়। বাড়ির পাশে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার। সোমবার রাতে সেই কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হয় নগদ প্রায় 80 লক্ষ টাকা। টাকা গোনার মেশিন এনে রাতভর সেই টাকা গোনা হয়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয় বাটুলডাঙ্গা এলাকায়। ওড়ানো হয় ড্রোন। তখনই পাটক্ষেতের একটি জায়গা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। তল্লাশি চালিয়ে মেলে টাকার বস্তা ও ট্রলি ব্যাগ। এ যেন মাটি খুঁড়তে গিয়ে সাপ নয়, মাটি খুঁড়তে গিয়ে টাকা, এবং বস্তায় বস্তায় টাকা উদ্ধার হলো। যে জায়গা এখানে দেখা যাচ্ছে গর্ত, এখান থেকেই কিন্তু বস্তায় টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরিদ্রদের ঘর পাইয়ে দেবার আশ্বাস দিয়ে হাজার হাজার টাকা নিতেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সাধারণ মানুষের যে টাকা পয়সাগুলো নিয়ে এরা নয়ছয় করছিল, যে এই টাকাটা সরকার নিয়ে সুব্যবস্থা তার করুক। ঘর পেয়েও ঘর পাচ্ছে না, ঘরের টাকা 10,000 টাকা নিয়ে রেখে দিচ্ছে, ঘর পাচ্ছে না। যে আপনি বলছেন 60,000 টাকা দেবো, আপনার ঘর রাতে রাতে এসে যাচ্ছে। টাকা উদ্ধারের পর কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে শুরু হয় গোনার কাজ। ব্যাংকের 3 কর্মী টাকা গুনতে শুরু করেন 2টি যন্ত্র নিয়ে। গোনা শেষ হলে দেখা যায় টাকার অঙ্ক 2,24,00,000। সূত্রের দাবি, বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। নথিতে রয়েছে ধৃত চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের নাম। ধৃত দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে 12 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি চালাতে আসে পুলিশ। তখনই ক্ষেপে ওঠে এলাকাবাসীদের একাংশ। ওঠে চোর চোর স্লোগান। এই সমস্ত টাকা সমস্ত পাবলিকের টাকা নেওয়া এবং সরকারি টাকা। ধৃত তৃণমূল নেতার 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গোটা বিষয়ের উপর নজর রাখছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। সমীরণ পাল ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। অর্থাৎ আবার জকের দোন সব মিলিয়ে দাঁড়ালো 3,04,00,000। ভাবা যায়। আজকে না উত্তর দমদম যে আমাদের বিধানসভা কেন্দ্র সৌরভ শিকদার, ওখানে উনি বারবার বলেছেন যেখানে পুকুর বোঝানো হয়েছে ইকুইভ্যালেন্ট তাদেরকে পুকুর খুঁড়তে হবে আবার। তা আজ আর তো অসুবিধাই নেই, তৃণমূল কংগ্রেস মাটির তলায় যে টাকা রেখে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ এমনিতেই পুকুর খুঁড়ে দেবেন আর কি। না, আমি সমীরদার প্রশ্নটা শুনছিলাম যে সমীরদা বলছেন যে তৃণমূলের হয়ে যে অধ্যাপকরা আসতেন তারা কিছু মানে বিনিময়ের প্রত্যাশায় আসতেন। তো বিজেপির হয়ে তো অনেক অধ্যাপক আসেন, মানে আমি বিমল শঙ্কর দাকে চিনি বা আরও অনেক অধ্যাপক যারা আসেন, তারা কিছুর প্রত্যাশায় আসেন কিনা সেটার উত্তর সময় দেবে বা সমীরদা দেবেন, সেটা প্রশ্ন নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটা সমীরদা খুব স্পেসিফিক্যালি বলেছেন, আমি আবারও বলছি, এই মানে বাইনারির বাইরে গিয়েও একটা বৃহত্তর জগৎ আছে। তৃণমূল না মানেই বিজেপি হ্যাঁ তা নয়, তৃণমূল না মানেই কংগ্রেস বা সিপিএম নয়, তার বাইরেও একটা পার্সোনাল ইজ পলিটিক্যাল। প্রত্যেক মানুষ নিজের ব্যক্তি জীবনেও রাজনৈতিক হতে পারে, সেই স্পেসটাও যেন আমরা হারিয়ে না ফেলি। একদম অতি অবশ্যই ওর কথাটা উত্তর দিই। প্রথম কথা, আমি যাদের কথা বলেছি যে প্রফেসরদের কথা, তারা শাসক দলের হয়ে আসছে, মাইন্ড ইট। বিজেপির হয়ে যদি কেউ আসে, এক মিনিট, যখন যারা ক্ষমতায় থাকে না তাদের হয়ে যারা লড়াই করে তাদের কোনো আশা থাকে না। এক মিনিট, কিন্তু শাসক দলের হয়ে যারা লড়াই করতে আসে, শাসক দলকে ডিফেন্ড করার জন্য তাদের ব্যক্তি স্বার্থ থাকে। দ্বিতীয় নম্বর, যেহেতু অরূপদা বিষয়টা তুললেন বিজেপির নাম করে, আমি বিজেপি সেজে কোনো অধ্যাপক আমাদের কোনো স্টুডিওতে আসেন না, তারা বিজেপির নেতা, বিজেপির কর্মী। আমি যেমন এসেছি তারাও সেভাবে আসেন। তো আমাদের যে অধ্যাপক আছে প্রদীপ্ত, প্রদীপ্ত তো আমাদের অফিশিয়াল মুখপাত্র। সমীরদা যাদের নাম বলছেন তারা তৃণমূল সেজে আসেন। কেউ কেউ অধ্যাপকের বাইরে যারা আনঅফিসিয়ালি তো অনেক আছে। তার থেকেও বড় কথা, আমি তো সমীরদার কথাটাকেও একদম এগিয়ে বলছি, তথাকথিত অনেক বুদ্ধিজীবী আছেন যাদের অনেক বাড়ি টাড়ি ইত্যাদি আছে,
তারা তো কেউ বলেছেন যে মন্দির তৈরি করতে হবে আগের মুখ্যমন্ত্রীর নামে, মূর্তি পুজো করতে হবে আগের মুখ্যমন্ত্রীর নামে, এত বাড়িয়ে বাড়িয়ে তারা বলেছেন। তাদের মধ্যে কেউ কেউকে সিবিআই খুঁজেছে, কাউকে কাউকে ইডি খুঁজেছে, কারুর কারুর ফ্ল্যাট পাওয়া গেছে। এগুলো তো ঘটনা, এই ঘটনাগুলো অস্বীকার করবেন কি করে? লাস্ট একটা লাইন বলি, যখন শঙ্খ ঘোষকে অপমান করলো গরুচোর অনুব্রত মণ্ডল, এই যারা বড় বড় তথাকথিত বুদ্ধিজীবী আছেন, কারোর মুখ থেকে কোনো প্রতিবাদ বেরিয়েছে কিনা আমি জানি না, এবিপির আর্কাইভে পাওয়া যাবে কিনা। আনন্দ। হ্যাঁ, স্বরূপ কিছু বলছিলেন। এরা আজকে কোথায় সুমন? আমাদের বক্তব্যটা এই জায়গায় যে এদের ভিড়েই তো আমরা হারিয়ে গেছিলাম। ঠিক। আচ্ছা, ভবিষ্যতে কি হবে এর উত্তর তো দেবে সময়, কিন্তু সেই সময় এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে, সত্যি সত্যি একদিক থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আজ অত্যন্ত মন খারাপ, এবং সেই মন খারাপ আমাদেরও। তার কারণ আইকনিক ফিল্ম মাঝে মাঝে কয়েক দশকে খুব অল্পই তৈরি হয়। নিঃসন্দেহে ভূতের ভবিষ্যৎ অনিক দত্তের সেই রকমই একটি ফিল্ম। আমার মনে আছে একেবারে একটা ব্যক্তিগত অনুষঙ্গ দিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ করব। সেই ব্যক্তিগত অনুষঙ্গ বলছে যে অনিক দত্তের চিত্রনাট্য এবং নির্দেশনায় এবিপি আনন্দে একটা ছোট্ট স্পুফ তৈরি হয়েছিল। সেরা বাঙালি অনুষ্ঠানের আগে 2012 সালে সেটা আমরা মানুষের সামনে স্টেজে দেখাই। তার কারণ তখন ভূতের ভবিষ্যৎ একেবারে অসম্ভব জনপ্রিয়, লোকের মুখে মুখে ফিরছে, এবং সেখানে আবার বলছি অনিক দত্তের চিত্রনাট্য এবং নির্দেশনায় এই অধমের কয়েক মিনিটের একটা স্পুফ করার সৌভাগ্য হয়েছিল। আজকে আমাদের তরফ থেকে অনিকদা যখন নেই, পুলিশের প্রাথমিক রিপোর্ট ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন, পরিবারও সেই কথা বলছে, তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ ওই ছোট্ট স্পুফটা আরেকবার আপনাদের দেখাবো। দেখুন, 14 বছর আগে। সে কি, এ কি বেশ? এখন তোমার এটি দেশ। ও, কথাও বলছো কদলিওয়ালা স্টাইলে? কার মতো কথা কইব তাইলে? তাই সব ডায়লগে অন্তমিল? ও বেশ হয়ে গেছে। বলো তো কি মুশকিল। সুপারহিট ছবি, এফেক্ট তো একটা হবেই। ওরকম কত হিট ছবি তো আগে দিয়েছি বাপু, সে কবে। আচ্ছা, এর আগে এত প্রশংসা পেয়েছে তোমার অভিনয়? মনীষী রূপে পেয়েছে, তবে ভূতের পাটে নয়। এবার ফিগার 0 বানিয়ে ফেলো, এখন যে ট্রেনটা চালু। ম্যাগু ঠিক যেন খ্যাংরা কাটির উপর আলু। আচ্ছা, র্যামসে সাহেবের কাছে কেমন শেখা চলছে ইংরাজি? লাল মুখুনি সেটার মতলব ভালো না, ভারী পাজি। আচ্ছা, খাজা খাঁ আর ভূতনাথের মধ্যে কাকে তোমার পছন্দ? আমি তো দুটোকেই রাখি বসে, তেমনি করে গাল মন্দ। আচ্ছা, এবার বলো তোমার মতে আজ কার হবে জিত? আমার বই সেরা বায়োস্কোপ আমারই সেরা বাঙালি পাওয়া উচিত। এই, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল নাকি? এত বড় অপমান! আমি আর এখানে তাকি? আমার নাম কদলিওয়ালা দাস, লোকে আমায় বলতো মরতে এসে গেছি। আর বলো না, এত লেট হয়ে গেছে না। হ্যাঁ কি মানে তুমি? হ্যাঁ আমি। আরে জ্যাম এত, তোমার কি হয়েছে? আরে চলো, তো লেট হয়ে গেছে। কলকাতা ট্রাফিক, তাড়াতাড়ি এসো সময়। তবে ওটা কে ছিল? এই স্বস্তিকা, তুমি ঠিক বলছো তো? আজকে কদলিওয়ালার কস্টিউমে তুমি ছিলে না? কদলিওয়ালা? আহা কদলি, আমি তো ভেবেছিলাম আমি আজকে ওর গেটআপেই আসবো, কিন্তু সময় হলো না তো। তুমি এই প্রোগ্রামে আসার আগে কদলির বেশে আমাকে কোথায় দেখলে বলো? জাগে জাগে সেই রহস্যের পরে সমাধান হবে। আপাতত অনুষ্ঠানটা তো শুরু করি। নমস্কার, শুভ সন্ধ্যা। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।